আজ কি একটু বেশি গরম পড়েছে কিশোরী? আরে তাই তো দেখছি ভাইয়া, ঘেমে নিয়ে একদম নাস্তানা বোধ হচ্ছি। একটু তাড়াতাড়ি পা চালাও কিশোরী, না হলে ঠাকুরমশাইয়ের বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। আমি আর কিশোরী ট্রাম থেকে নেমে রাস্তার মোড় থেকে এক প্যাকেট পাসিং শো আর তেলে ভাজা কিনে নিয়ে মটলেনের সরু গলিটার মধ্যে এসে পৌঁছেছি। হঠাৎ করেই কিশোরী বলে উঠল, অনেকদিন ঠাকুরমশাইয়ের বাড়ি আসা হয়নি, কি জানি ঠাকুরমশাই কি বলবেন। আমি কিশোরীকে বললাম, আরে না না, ঠাকুরমশাই কিছু ভাববেন না, আর কিছু বলবেনও না ঠাকুরমশাই। আর ঠাকুরমশাইকে তুমি জানো না, আমরা গেলে উনি কতটা খুশি হন। এমতাবস্থায় আমরা ঠাকুরমশাইয়ের দরজার সামনে পৌঁছলাম। দরজায় করাঘাত করতেই চারি ঘর থেকে বেরিয়ে বলল, আমি ঠিক ধরেছি, আপনারা এসেছেন। আসুন কাকাবাবু, ভিতরে আসুন। আমি আর কিশোরী ভেতরে ঢুকে চারির হাতে তেলে ভাজার প্যাকেটটা দিয়ে ঠাকুরমশাই যে ঘরে বসে আছে সেই ঘরে দরজার সামনে সবেমাত্র দাঁড়িয়েছি গিয়ে ঠাকুরমশাই হুঁকোটা নামিয়ে রেখে আমাদের সেই চেনা পরিচিত স্বরে বললেন, আরে এসো এসো, আমি জানতাম বিভূতি আজকে তোমরা আসবে। এসো এসো, ভেতরে এসো। ও হ্যাঁ, মা চারি, কাকাবাবুরা এসেছেন। তুই একটু ভালো করে আচারের তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে আয় তো মা। হ্যাঁ বাবা, আনছি, সাথে চাও আনছি বাবা। ঠাকুরমশাই চারি কবে এলো? এই তো দুদিন হয়েছে এসেছে। দেখতে দেখতে চারি কত বড় হয়ে গেল, বিয়েও হয়ে গেল। হ্যাঁ, ওই আর কি, কন্যাদায়গ্রস্ত পিতা তো একদিন না একদিন তো বিয়ে দিতেই হতো। যাকে সেসব কথা। আমার কথাটা যেন ঠাকুরমশাইয়ের মনে গিয়ে লাগলো। চারি চার মুড়ি নিয়ে হাজির হলো, বলল, আমাকে নিয়ে কি কথা হচ্ছে কাকাবাবু? কিছু না রে মা, ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু আলোচনা করছিলাম অন্য একটা বিষয়ে। আজ আমি তোমাদের সঙ্গে গল্প শুনবো। অনেকদিন বাবার গল্প শুনি না। ঠাকুরমশাই মুচকি হেসে বললেন, শুনবি মা, তুই শুনবি? আয় আয়, আমার পাশে এসে বস। চারি ঠাকুরমশাইয়ের পাশে গিয়ে বসল, আর আমি হাতে চায়ের কাপ নিয়ে চুমুক দিতে যাব এমন সময় কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আজ গরমও ভালো পড়েছে, তো এই গরমের সময়ে যদি একটা হাড় হিম করা এবং ভয়ানক কিছু অভিজ্ঞতার কাহিনী যদি আপনার মুখ থেকে শুনতে পেতাম, আমাদের হৃদয়টা একটু ঠান্ডা হতো। কিশোরীর এমন কথা শুনে আমি একটু চমকেই উঠলাম। ও যে ঠাকুরমশাইয়ের গল্পগুলোকে অভিজ্ঞতা বলতে শুরু করেছে, সেইটা শুনে ঠাকুরমশাই একটু মুচকি হাসলেন। তা বেশ বেশ, শোনাবো কিশোরী, শোনাবো। ঠাকুরমশাই কাপটা নিচে নামিয়ে রেখে আমার দেওয়া পাসিং শো বের করে তাতে অগ্নিসংযোগ করলেন। তারপর 2-3টে টান দিয়ে বলতে শুরু করলেন, শীতের শেষের দিক, সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। পশ্চিম আকাশে রক্তিম আলো মিলিয়ে গিয়ে এখন কেবল ছাই রঙা অন্ধকার। গ্রামের নাম কাশীনাথপুর। চারিদিকে বাঁশঝাড়, তালগাছ আর পুরনো কাঁঠাল বাগান। গ্রামের এক প্রান্তে নদী, আর তার ধারে ভাঙাচোরা একতলা মাটির দেওয়াল আর ইটের মিশ্রণে তৈরি বাড়ি। বাইরে থেকে দেখলে মনে হয় বহু দিনের পরিত্যক্ত, কিন্তু ভেতরে জ্বলছে ক্ষীণ প্রদীপের আলো। এই বাড়িতেই তখন থাকতাম আমি। গ্রামটি আমার বড়ই সুন্দর ছিল। বারান্দায় একটা পাটির ওপরে বসে আমি জপমালা ঘোরাচ্ছি, চোখটা আধ বোঝা, মুখে গভীর শান্তি, কিন্তু সেই শান্তির ভিতরে যেন কঠিন সতর্কতা। হঠাৎ বাতাসের দিক বদলে গেল। নদীর দিক থেকে আসা ঠান্ডা হাওয়ায় কাঁচা মাটির গন্ধের সঙ্গে মিশে এলো এক অদ্ভুত ধাতব গন্ধ, যেন লোহা, যেন শুকনো রক্ত। আমার চোখটা খুলে গেল এবং মালার দানাটা থেমে গেল। দূরে বাঁশ ঝাড়ের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। ঠিক তখনই ঠক 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 দরজায় কড়া নাড়ার শব্দ। শব্দটা খুব একটা স্বাভাবিক নয়, খুব ধীর, যেন যে কড়া নাড়ছে সে নিজেই নিশ্চিত নয় যে দরজা খুলবে কিনা। ভিতরে আসুন, আমি স্থির স্বরে বললাম। দরজা খুলে ভেতরে ঢুকলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। গায়ে ধুতি, উপরে মোটা চাদর, মুখটা শুকনো আর চোখটা লাল,
যেন বহুদিন ঘুম নেই। লোকটি ভেতরে ঢুকেই চারদিকে তাকালো, তারপর কাঁপা গলায় বলল, আপনি কি তারানাথ তান্ত্রিক? হ্যাঁ, বসুন। লোকটি বসতে গিয়েও বসতে পারল না, তার হাত পা কাঁপছে। আমার নাম রামেশ্বর চক্রবর্তী। আমাদের বাঁচান ঠাকুরমশাই, আমাদের বাঁচান। আপনি একটু ধাতস্থ হন, জল খাবেন? আমার গিন্নি এসে এক গ্লাস জল এবং কিছু বাতাসা দিয়ে গেলেন। তিনি বাতাসা খেলেন না, জলটা ঢকঢক করে খেয়ে আবার এদিক ওদিক দেখে বললেন, আমাদের বাড়িতে একটা জিনিস এসেছে ঠাকুরমশাই, তারপর থেকেই সর্বনাশ। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। রামেশ্বর পকেটে হাত ঢুকিয়ে কিছু বের করতে গিয়ে হাতটা থামিয়ে নিল, যেন বের করতেও ভয় পাচ্ছে। আমি শান্ত স্বরে বললাম, দেখান। রামেশ্বর ধীরে ধীরে মুঠো খুলল। একটা রুদ্রাক্ষ, কিন্তু সেটা সাধারণ রুদ্রাক্ষ নয়। দানাটা কালচে আর অস্বাভাবিক রকম ভারী। ফাটলের মধ্যে গাঢ় লাল দাগ জমাট, যেন শুকনো রক্ত শিরার মতো ছড়িয়ে আছে। ঘরের প্রদীপের আলোটা কেঁপে উঠল। আমি হাত বাড়ালাম। দানাটি আমার হাতে পড়তেই আমি স্পষ্ট অনুভব করলাম হালকা স্পন্দন, যেন দানাটা জীবন্ত। আপনি এটা কোথায় পেলেন? রামেশ্বর শুকনো গলায় বলল, আমাদের জমিদার বাড়ির গুপ্ত কক্ষে পুরনো সিন্দুক খুলে নায়েব হরিহর পেয়েছে। বলল, জমিদার মশাই, এটা বংশের রক্ষা কবচ। আমি মৃদু হাসলাম। রক্ষা কবচ? আমি রুদ্রাক্ষটি হাতে নিয়ে চোখ বন্ধ করে মন্ত্র বলতে লাগলাম। মুহূর্তের মধ্যেই আমার কপালে শিরা ফুলে উঠল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ খুব ক্ষীণ একটা শব্দ শোনা গেল। রামেশ্বর কিছু বুঝতে পারল না। আমি চোখ খুলে ধীরে ধীরে দানাটিকে প্রদীপের আলোয় ধরলাম। ফাটলের ভিতর থেকে যেন অদ্ভুত একটা লালচে আভা বেরিয়ে আসছে। দেখি। এটা কিন্তু কোনো সাধারণ রুদ্রাক্ষ নয়, এটা শক্তি সংরক্ষক, কারো সাধনার আধার। রামেশ্বর কেঁপে উঠল। মানে এর ভিতরে কেউ আছে। ঘরের কোণে হঠাৎ ধূপের ধোঁয়া পাক খেতে শুরু করল। রামেশ্বর কাঁপতে কাঁপতে বলল, আমার ছেলে অয়ন, সে বদলে গেছে। রামেশ্বর মশাই, আপনার বাড়িতে কি কি সমস্যা হয়েছে আর এটা আপনি কিভাবেই বা পেলেন, যদি একটু বলেন তাহলে আমি এখান থেকেই অনেকটা অনুধাবন করতে পারব। রামেশ্বর মশাই কেমন যেন একটু ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলেন। 3 দিন আগে সন্ধেবেলায় নায়েব হরিহর গুপ্ত কক্ষ খুলে এই রুদ্রাক্ষটা নিয়ে আসে। বলে, জমিদার মশাই, এটা বংশের রক্ষা কবচ। আমি তেমন গুরুত্ব দিইনি। সিন্দুক থেকে পাওয়া পুরনো জিনিস ভাবলাম ঠাকুর ঘরে রেখে দেব। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটল। ঘটনা শুরু হলো ঠাকুরমশাই, রাতে হঠাৎ মৃণালিনী আমাকে ধাক্কা দিয়ে তুলল। বলল, শুনছো, অয়নের ঘরে কেউ কথা বলছে মনে হয়। আমি কান পেতে শুনি, অয়ন যেন কারো সঙ্গে কথা বলছে, কিন্তু ঘরে তো কেউ নেই। আর গলাটা খুব নিচু, ফিসফিস করে যেন দুজন মানুষ আলাদা আলাদা স্বরে কথা বলছে। কি বলছিল? রামেশ্বর চোখ বন্ধ করল। একটা গলা বলছিল, তুই প্রস্তুত? আর একটা গলা অয়নের গলা, কিন্তু বদলে যাওয়া, বলছিল, রক্ত দেব। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আর কোনো কথা শুনিনি। পরদিন সকালে দেখি অয়নের বিছানার পাশে মেঝেতে লাল দাগ। রক্ত? হ্যাঁ, কিন্তু ওর শরীরে কোনো কাটা নেই। পরে দেখি ডান হাতের বুড়ো আঙুলে খুব ক্ষুদ্র একটা ছিদ্র, যেন ছুঁচ ঢুকিয়ে রক্ত বের করা হয়েছে। আর মেঝেতে
একটা বৃত্ত আঁকা ছিল রক্ত দিয়ে। বৃত্তের মাঝখানে কিছু ছিল। রামেশ্বর কেঁপে উঠল। একটা ত্রিভুজের মতো চিহ্ন। আমি বুঝিনি, কিন্তু দেখেই শরীরটা ঠান্ডা হয়ে যায়। আর সেদিন বিকেলে মৃণালিনী মানে অয়নের মা অয়নের ঘরে খাবার দিতে যায়, হঠাৎ চিৎকার করে ওঠে। আমরা দৌড়ে যাই অয়নের ঘরে, দেখি ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের সঙ্গে কথা বলছে। কিন্তু আয়নায় যা দেখলাম সেটা আমাদের ছেলে নয়। রামেশ্বরের গলায় আতঙ্ক জমে উঠল। ওর মুখ একই, কিন্তু চোখ দুটো গভীর কালো, ঠোঁটে হাসি, যেন কেউ ওর ভেতর থেকে তাকিয়ে আছে। ও বলছিল, আর কয়েকদিন অমাবস্যা আসুক, তারপর আগুন জ্বলবে। আপনার রুদ্রাক্ষটা তখন কোথায় রেখেছিলেন? ঠাকুর ঘরে। ও কি নিজে গিয়ে নিয়ে এসেছে? হ্যাঁ, আমরা দেখিনি কবে নিয়েছে, কিন্তু সেদিন থেকে সেটা ওর গলায় ঝুলছিল। রামেশ্বরের কণ্ঠ আরো নিচু হয়ে এলো। গতকাল রাতের কথা বলি, রাত প্রায় 1:30। হঠাৎ দরজা ভাঙার শব্দ। অয়নের ঘরে দৌড়ে যাই, দেখি দরজার ভেতর থেকে খিল ভাঙা, আর ও বিছানার দড়ি ছিঁড়ে ফেলেছে। ওকে আপনারা বেঁধে রেখেছিলেন? হ্যাঁ, মানে নিজের ক্ষতি করবে ভেবে। কিন্তু সে দড়ি ছিঁড়েছিল, তবে দেখে মনে হচ্ছিল যেন সুতো ছিঁড়ছে। তারপর? ও সোজা নিচে গুপ্তকক্ষে চলে গেল। আমরা পিছু নিলাম, দেখি মাটিতে বসে আছে, সামনে সেই রুদ্রাক্ষ। ও নিজের আঙুল কামড়ে রক্ত ফেলছে মাটিতে, আর মন্ত্র জপছে। রামেশ্বর থেমে গেল। মনে হলো গলাটা কেউ যেন চিপে ধরেছে, আর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। কি মন্ত্র? আমি জিজ্ঞাসা করলাম। গলাটা একটু ঝেড়ে নিয়ে গ্লাসের অবশিষ্ট জলটুকু ঢকঢক করে খেয়ে বললেন, আমি পুরো শুনতে পাইনি, কিন্তু একটা শব্দ স্পষ্ট, অগ্নিরুদ্র, অগ্নিরুদ্র। ঘরের ধূপের ধোঁয়াটা আবার পাক খেতে লাগলো। উনি কাতর হয়ে বললেন, ঠাকুরমশাই, আপনি চলুন, আপনি না গেলে আমাদের সব শেষ হয়ে যাবে। আমি রামেশ্বর বাবুকে শান্ত হতে বললাম, কিন্তু সে আমার পা কিছুতেই ছাড়তে চায় না। বললাম, আপনি এক কাজ করুন, আপনার ঠিকানাটা দিয়ে যান, আমি কালকে সকালেই রওনা দেব। আমার আজ রাতে কিছু কাজ আছে, আপনি কাল সকালবেলায় গরুর গাড়ি পাঠিয়ে দেবেন, আমি রওনা দেব। রাতের সেই অস্বস্তিকর আলোচনা শেষ হতে হতে অনেক রাত হয়েছিল। রামেশ্বর চক্রবর্তী বিদায় নেওয়ার সময় বারবার হাত জোড় করে বলেছিলেন, ঠাকুরমশাই, কাল সকালেই বের হবেন, দেরি করবেন না, না হলে সব শেষ হয়ে যাবে ঠাকুরমশাই। আমি শুধু মাথা নেড়েছিলাম, কিন্তু সারা রাত আর জপে মন বসাতে পারিনি। রুদ্রাক্ষটি যেন ঘরের অন্ধকারে অদৃশ্য স্পন্দন ছড়াচ্ছিল। ভোরের আগেই আমি উঠে পড়ি। পরদিন সকাল, পূব আকাশে তখন হালকা কমলা আভা, কুয়াশা এখনো ঘাসের ডগায় লেগে আছে। দূরে নদীর ওপর মিহি ধোঁয়ার মতো আস্তরণ। পাখিদের ডাক ধীরে ধীরে জোরালো হচ্ছে, শালিক, দোয়েল, কাক। গ্রাম যেন ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। ঘরের দরজা খুলে বাইরে এলাম। সাদা ধুতি আর গায়ে হালকা চাদর, কাঁধে ছোট্ট কাপড়ের ঝোলা, হাতে জপমালা, আর চোখে সেই স্বাভাবিক শান্ত দৃষ্টি, কিন্তু গভীরে যেন অদৃশ্য প্রস্তুতি। আকাশের দিকে একবার তাকালাম। মনে মনে মধুসুন্দরী দেবীর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আর ঠিক তখনই উঠোনের বাইরে গরুর গাড়ির ঘণ্টার টুংটাং শব্দ ভেসে এলো। রামেশ্বর নিজেই এসেছে। চোখের নিচে কালি, কিন্তু মুখে আশার ছায়া। চলুন ঠাকুরমশাই। দরজায় তালা লাগালাম। একবার ঘুরে নিজের বাড়িটার দিকে তাকালাম আমি। বাড়ি ফিরে এলে হয়তো সবকিছু আগের মতো নাও থাকতে পারে। দুটো বলদ জুড়ে দেওয়া হয়েছে কাঠের গাড়িতে। বলদের গলায় পিতলের ঘণ্টা, ধীরে চললে টুংটাং শব্দ ওঠে। আমি গাড়িতে উঠে বসলাম। রামেশ্বর সামনে উঠে বসল। গাড়োয়ান লাগাম ধরল। চাকা ঘুরতে শুরু করল। কাঁকড়ময় পথ কড়মড় শব্দ তুলল। ভোরের ঠান্ডা হাওয়া, দূরে ধান ক্ষেতের ওপর শিশির ঝলমল করছে। কুয়াশার ফাঁক দিয়ে সূর্যের আলো নরম সোনালি রেখা এঁকে দিচ্ছে মাঠে।
আমি নীরবে চারপাশ উপভোগ করছিলাম। একদিকে সরু খাল, জলে পদ্মপাতা ভাসছে, আর এক জায়গায় দুজন মেয়ে ঘাটে জল তুলছে। তাদের শাঁখার শব্দ বাতাসে মিশে যাচ্ছে। রামেশ্বর কিছুক্ষণ চুপ থেকে বলল, কাশীপুরে পৌঁছতে 1.5 ঘন্টা লাগবে, রাস্তা কাঁচা ঠাকুরমশাই। রাতে অয়নের কি অবস্থা ছিল? রামেশ্বরের মুখটা মলিন হয়ে গেল। ভোরের দিকে একটু শান্ত হয়েছিল, কিন্তু ঘুমের মধ্যেও কথা বলছিল। কি বলছিল? মাটি প্রস্তুত, আগুন ডাকছে, মাটি প্রস্তুত, আগুন আগুন ডাকছে। বলদের ঘণ্টা আবার বেজে উঠল। রাস্তার পাশে পুরনো বট গাছ, তার ঝুড়ি মাটিতে নেমে এসেছে। গাছটার দিকে তাকিয়ে মনে হালকা অস্বস্তি হলো। এক মুহূর্তের জন্য যেন মনে হলো যেন গাছের ছায়ায় কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু গাড়ি এগিয়ে গেলে দেখা গেল কেবল ছায়ার খেলা। প্রকৃতির শান্তি বনাম অদৃশ্য অশান্তি। চারিদিকে এত শান্ত, এত সুন্দর, যেন কোনো অশুভ শক্তির অস্তিত্বই নেই। ধানের ক্ষেতের ওপর সোনালি আলো, দূরে গ্রাম্য মন্দিরের ঘণ্টা বাজছে, একদল বালক মাঠে গরু চড়াতে নিয়ে যাচ্ছে। ধীরে বললাম, প্রকৃতি কখনো কখনো বড় নিষ্ঠুর। উপরে শান্তি আর ভেতরে ঝড়। রামেশ্বর কিছু বলল না। গাড়ি যখন বাঁশ ঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ হঠাৎ বাতাসটা একটু ঠান্ডা হয়ে গেল। বলদ দুটো এক মুহূর্ত থমকে দাঁড়ালো। রামেশ্বর চমকে উঠল। কি হলো? ভাগ্যে কর্তা, গাড়ির চাকা গর্তে আটকে গেছে। রামেশ্বর বাবু গাড়ি থেকে নেমে গাড়িটা টেনে আবার তুলল। গাড়োয়ান ভাই হেই হেই করে বলদ আবার হাঁটাতে শুরু করলো। আমি অনুভব করতে লাগলাম রুদ্রাক্ষটি তার ঝোলার ভিতরেও যেন হালকা উষ্ণ হয়ে উঠেছে। ও জানে ও নিজের ক্ষেত্রের দিকে এগোচ্ছে। একটু পর দূরে ভেসে উঠল বড় এক অশ্বত্থ গাছ, আর তার পাশে পাথরের ফলক, কাশীনাথপুর। গ্রামের চারপাশে পুরনো পুকুর, তালগাছ, ভাঙা দালান। সূর্য তখন বেশ উঠেছে, কিন্তু গ্রামে ঢুকতেই যেন অদ্ভুত নিস্তব্ধতা। কেউ উচ্চস্বরে কথা বলছে না। কয়েকজন বৃদ্ধ দূর থেকে তাকিয়ে রইল গরুর গাড়ির দিকে। রামেশ্বর নিচু স্বরে বলল, সবাই জানে কিছু একটা হয়েছে, কিন্তু কেউ মুখে বলছে না। গম্ভীর দৃষ্টিতে সামনে তাকিয়ে রইলাম। দূরে দেখা যাচ্ছে চক্রবর্তী বাড়ির বিশাল ফটক, ভাঙা, মরচে ধরা, কিন্তু এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে। হালকা বাতাসে ফটকের লোহার চেন টং টং শব্দ করছে। তখন চোখে আর প্রকৃতির সৌন্দর্য নেই। স্পষ্ট অনুভব করলাম এই গ্রামে পা রাখার মুহূর্তেই এক অদৃশ্য শক্তি আমার আগমন টের পেয়েছে। গরুর গাড়ি ধীরে ধীরে চক্রবর্তী বাড়ির সামনে এসে থামল। রামেশ্বর বলল, এসে গেলাম ঠাকুরমশাই। গাড়ি থেকে নামলাম। দরজার ওপার থেকে যেন ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো, আর খুব ক্ষীণভাবে, যেন যেন বাড়ির ভিতর থেকে কারো ফিস ফিস। এসো, তারান হাত, অনেক দেরি করলে। আমি বুঝতে পারলাম সাধারণ কেউ নয়, কিন্তু কিছু বললাম না। শুধু ধীরে ফটকের দিকে এগিয়ে গেলাম। লোহার ভারী দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। পুরনো দেওয়াল, শ্যাওলা, ধূপ, আর কোথাও যেন পোড়া তেলের গন্ধ মিশে আছে। ঠিক তখনই অন্দরমহলের দিক থেকে এক মহিলা এগিয়ে এলেন। সাদা শাড়ি, কপালে সিঁদুরের ফিকে রেখা, চোখ লাল, কেঁদে কেঁদে ফুলে গেছে। তিনি মাটিতে হাত ছুঁয়ে প্রণাম করলেন। রামেশ্বর বাবু আমাকে পরিচয় করিয়ে দিলেন। ইনি আমার গিন্নি মৃণালিনী। আপনি এসেছেন সাধু বাবা, আপনি আমাদের শেষ ভরসা, আপনি বাঁচান আমাদের। তার কণ্ঠে আতঙ্কের সঙ্গে অদ্ভুত এক স্থিরতা। বললাম, আপনার ছেলে কোথায়? মৃণালিনী এক মুহূর্তে চোখ নামিয়ে বললেন, ওপরের ঘরে, এখন শান্ত আছে,
কিন্তু বাবা ঠাকুর রাত হলেই ও বদলে যায়। চক্রবর্তী বাড়ির অন্দরমহলে যেন সময় আটকে আছে। লম্বা বারান্দা, পুরনো কাঠের দরজা, দেওয়ালে ফাটা ছবির ফ্রেম, এক কোণে ঠাকুর ঘর, প্রদীপ জ্বলছে, কিন্তু সেই আলো যেন বাড়ির অন্ধকার পুরো কাটাতে পারছে না। মৃণালিনী ধীরে ধীরে বললেন, গতকাল গভীর রাতে হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। কারো হাঁটার শব্দ, খুব ধীরে, বারান্দা দিয়ে মনে হচ্ছে যেন হেঁটে হেঁটে যাচ্ছে। আমি দরজা খুলে দেখি অয়নের ঘরের দরজাটা আধ খোলা, ভেতরের দিক থেকে কিরম একটা লালচে আলো বেরোচ্ছে। আমি আমি ভয় কাঁপছিলাম, তবু তো মায়ের মন। আমি চুপ করে ওই দরজার ফাঁক দিয়ে তাকালাম। মৃণালিনীর গলা যেন এক মুহূর্ত কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, দেখি আমার ছেলে মেঝেতে বসে, আর সামনে সেই রুদ্রাক্ষ। ও নিজের আঙুল নিজের হাতে কাটছে, রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। আর ওর সামনে আগুন নেই, তবু মেঝেতে যেন আগুনের মতো একটা আলো জ্বলছিল। আর ও বলছিল, অগ্নিরুদ্র সম্পূর্ণ হবে। আমি চোটে গিয়ে ওকে জড়িয়ে ধরতে চাই, কিন্তু কিন্তু ও মাথা তুলে এমন ভাবে তাকালো যেন আমি ওর মা নই। ও যেন আমাকে চেনেই না, আমি যেন অপরিচিত কেউ। ও কি কিছু বলেছিল আপনাকে? বলেছিল, মা, সরে দাঁড়াও, এটা আমার পথ। মৃণালিনী ফুঁপিয়ে উঠলেন। বাবা ঠাকুর, আমার আমার ছেলে কি আর ফিরবে না বাবা ঠাকুর? আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম এবং নিজের ভিতরে ভিতরে গুছিয়ে নিতে লাগলাম। বললাম, আচ্ছা, এই মুহূর্তে অয়নের ঘরে কি একটু যাওয়া যাবে? রামেশ্বরবাবু যেন এতক্ষণ এই কথাটারই অপেক্ষায় ছিলেন। তিনি তড়িঘড়ি করে এগিয়ে এলেন, কাঁপা গলায় বললেন, কেন নিয়ে যাওয়া যাবে না ঠাকুরমশাই? আসুন আসুন, সোজা উপরে যাই। বাড়ির উত্তর দিকের ঘরটা, সেখানেই তো থাকে। রামেশ্বরবাবুর অস্থিরতা স্পষ্ট। মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই দায় যেন তিনি অন্যের হাতে তুলে দিতে চান। মৃণালিনী এক মুহূর্ত ইতস্তত করলেন, তার চোখে স্পষ্ট ভয়। বললেন, এখন এখন তো শান্তই আছে, কিন্তু ঘরে ঢুকলেই যদি আবার... শান্ত থাকুন, যা আছে সামনে গিয়েই দেখতে হবে। অন্ধকারকে দূর থেকে বোঝা যায় না। বাড়ির ভেতরের লম্বা বারান্দাটা দিয়ে তিনজন এগোতে লাগলাম। কাঠের মেঝে চাপা শব্দ করছে, জানলার ফাঁক দিয়ে রাতের বাতাস ঢুকে পর্দা নড়ছে, যেন অদৃশ্য কেউ হেঁটে গেল পাশে। সিঁড়ির ধাপে ধাপে ধুলো জমে আছে, মনে হয় অনেকদিন কেউ ওপরে ওঠেনি। কিন্তু তবুও কোথাও যেন সদ্য চলাফেরার চিহ্ন। রামেশ্বরবাবু সিঁড়ি ভাঙতে ভাঙতে বললেন, ঘরটা আগে আমার পিতামহের ছিল, তারপর থেকে প্রায় বন্ধই ছিল। অয়নই জেদ করে ওখানে উঠেছে। থেমে গিয়ে একবার তাকালাম রামেশ্বরবাবুর দিকে। বললাম, জেদ করে নাকি কেউ ডাকছিল? রামেশ্বরবাবু উত্তর দিলেন না। উপরতলায় উঠে ডান দিকের শেষ ঘর, দরজাটা ভারী সেগুন কাঠের। বাইরে থেকে দেখলে সাধারণই মনে হয়, কিন্তু কাছে যেতেই বোঝা যায় ভেতরে যেন চাপা উত্তাপ জমে আছে। মৃণালিনী ধীরে বললেন, এই যে, এই সেই ঘর। দরজার নিচের ফাঁক দিয়ে ক্ষীণ আলো বেরোচ্ছে। রামেশ্বরবাবু হাত বাড়িয়ে কড়া নাড়তে গিয়েও থেমে গেলেন, তার কপালে ঘাম। আমি এগিয়ে এসে নিজেই দরজায় হাত রাখলাম। এক মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করলাম, যেন ভেতরের থেকে স্পন্দন শুনতে পাচ্ছি। তারপর শান্ত গলায় বললাম, দরজা খুলুন। রামেশ্বরবাবু কাঁপা হাতে কপাট ঠেলে দিলেন। দরজা খুলতেই ভেতর থেকে এক অদ্ভুত গন্ধ বেরিয়ে এলো, ধূপ, রক্ত আর পোড়া কিছুর মিশ্রণ।
ঘরের মাঝখানে প্রদীপ জ্বলছে, আর বিছানার উপরে বসে আছে অয়ন। সে ধীরে মাথা তুলল, চোখ দুটো স্থির, অস্বাভাবিক স্থির। ঘরের চৌকাঠ পেরোলাম, আর ঘরের বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে উঠল। আমি তখনই বুঝলাম ঘরটার কেবল ইট কাঠের চার দেওয়াল নেই, ভিতরে যেন জমাট বাঁধা এক অদৃশ্য চাপ। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল বাতাসের ভেতরে অন্য কারো উপস্থিতি মিশে আছে। রামেশ্বর বাবু আমার ঠিক পেছনে, তার হাঁপানোর শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। মৃণালিনী দেবী দরজার কাছে দাঁড়িয়ে, চোখ এক দৃষ্টে ছেলের দিকে। অয়ন বসে আছে অস্বাভাবিক স্থিরতায়। তার বয়স যতই হোক, সেই মুহূর্তে তাকে ছেলের মতো লাগছিল না। তার শরীরের ভঙ্গি যেন কারো সাধনে বসা মানুষের মতো, পিঠ সোজা, চিবুক সামান্য উঁচু। আমি ধীরে এক পায়ে এগোলাম। প্রদীপের শিখা আচমকা লম্বা হয়ে উঠল, অথচ জানলা বন্ধ, বাতাস নেই। আমি লক্ষ্য করলাম অয়নের ডান হাতের আঙুলে শুকনো রক্তের দাগ। মেঝের এক কোণে লালচে দাগ মুছেও পুরো ওঠেনি। মৃণালিনী হঠাৎ ফিসফিস করে বললেন, বাবা, বাবা। অয়নের চোখ সামান্য নড়ল, কিন্তু সেই দৃষ্টিতে কোনো স্নেহ নেই, কোনো চেনা ভাব নেই। যেন সে তাকাচ্ছে কিন্তু দেখছে অন্য কিছু। আমি শান্ত গলায় বললাম, অয়ন। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর তার ঠোঁট নড়ল খুব ধীরে। এই নামে ডাকবেন না। কণ্ঠস্বরটা কিন্তু তার নিজের নয়, গভীর, খসখসে। রামেশ্বরবাবু থরথর করে কাঁপতে লাগলেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই দেখছেন তো? আমি হাত তুলে তাকে চুপ থাকতে ইশারা করলাম। আমি বুঝলাম ছেলেটার ভেতরে এখনো পুরো দখল হয়নি, দ্বন্দ্ব চলছে। তাই সে সম্পূর্ণ আক্রমণাত্মক নয়, আবার সম্পূর্ণ স্বাভাবিকও নয়। আমি আরো কাছে এগোলাম। অয়নের গলায় রুদ্রাক্ষ ঝুলছে, প্রদীপের আলোয় সেটা যেন অদ্ভুতভাবে চকচক করছে। সাধারণ কাঠের দানা নয়, যেন তাপ ছড়াচ্ছে। মৃণালিনী আর থাকতে না পেরে এক পায়ে এগিয়ে এলো। বাবা, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। অয়নের চোখ এক ঝটকায় মায়ের দিকে গেল। সেই মুহূর্তে, খুব ক্ষণিকের জন্যে, দৃষ্টিতে এক ঝলক ভয় দেখা গেল। আমি তখনই বুঝলাম লড়াই এখনো শেষ হয়নি, ছেলেটা পুরোপুরি হারিয়ে যায়নি। আমি ধীরে বললাম, তুমি কে? ঘরের ভেতর যেন চাপা শব্দ উঠল, প্রদীপের শিখা কেঁপে উঠল। অয়নের মুখে এক অদ্ভুত হাসি ফুটল। আগুন ডেকে আনে, নাম জানতে চায় না, নাম জানতে চায় না। তার শরীরের চারপাশে বাতাস যেন ঘনীভূত হয়ে উঠছিল। রামেশ্বরবাবু তো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায়। ও আমার ছেলে, ও এমন ছিল না। মৃণালিনী হঠাৎ ছেলের দিকে ছুটে যেতে চাইলে আমি হাত বাড়িয়ে তাকে থামালাম। এখন নয়, কারণ আমি অনুভব করছিলাম এই মুহূর্তে আবেগের স্পর্শ বিপজ্জনক হতে পারে। ঘরের ভেতরে 4 জন মানুষ, আমি, অয়ন, তার বাবা আর তার মা, কিন্তু উপস্থিতি যেন 5 জনের। আমি চোখ বন্ধ করে স্থির হলাম। চোখ বন্ধ করতেই শব্দগুলো স্পষ্ট হয়ে উঠল। বাইরের পৃথিবী যেন একটু একটু করে সরে গেল। রামেশ্বর বাবুর দম নেবার শব্দ, মৃণালিনীর চাপা কান্না সব পেছনে মিলিয়ে গেল। সামনে রইল শুধু ঘরের ভেতরের স্পন্দন। ঘরটা নিঃশব্দ নয়, নিঃশব্দের ভেতরেও একটা গুঞ্জন আছে। মাটির নিচ থেকে যেন খুব ক্ষীণ কম্পন উঠছে। প্রদীপের শিখা মাঝে মাঝে কেঁপে উঠছে, অথচ বাতাস কিন্তু স্থির। আমি ধীরে শ্বাস নিলাম, শরীরের ভেতরের স্রোতকে স্থির করলাম।
তারপর চোখ খুললাম। অয়ন এখনো তাকিয়ে আছে, কিন্তু এবার তার দৃষ্টিতে এক অদ্ভুত দ্বিধা, যেন দুই সত্তা একই চোখ দিয়ে দেখতে চাইছে। আমি খুব শান্ত স্বরে বললাম, তুমি ওর শরীরে কতদিন আছো? এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপরে ঠোঁট নড়ল। দিন গোনার প্রয়োজন হয় না। কণ্ঠস্বর গভীর, কর্কশ, কিন্তু শেষ শব্দটার শেষে হালকা কাঁপন, যেন ভিতরে আরেকটা কণ্ঠ চাপা পড়ে আছে। মৃণালিনী হঠাৎ দুহাত জোড় করে বললেন, আপনি আপনি যেই হন, আপনি ওকে ছেড়ে দিন। আমি হাত জোড় করছি আপনার কাছে। ও আমার একমাত্র সন্তান, আপনি ওকে ছেড়ে দিন। আমি হাত তুলে তাকে থামালাম। এই মুহূর্তে প্রার্থনা নয়, স্থিরতা দরকার। আমি লক্ষ্য করলাম মেঝের উত্তর কোণে মুছে ফেলা লাল দাগের উপর হালকা কালচে রেখা তৈরি হয়েছে, যেন কেউ সেখানে চক্র এঁকেছিল। আমি ধীরে সেই দিকে এক পা বাড়ালাম। অয়নের চোখ আচমকা জ্বলে উঠল। ওখানে যাবেন না, ওখানে যাবেন না। এই প্রথম স্পষ্ট নিষেধ। আমি কিন্তু থামলাম না। মেঝের কাছে নেমে হাত বাড়াতেই হঠাৎ কানের কাছে একটা ফিসফিসানি। শব্দটা বাইরে থেকে নয়, ভেতর থেকে নয়, মাঝখান থেকে। রামেশ্বরবাবু আতঙ্কে বললেন, ঠাকুরমশাই সাবধানে। আমি মেঝের দাগে আঙুল ছোঁয়ালাম। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। সাধারণ রক্তের দাগ এমন হয় না, এখানে শক্তি ব্যবহার হয়েছে। অয়ন নিজে এতটা জানে না, কেউ তাকে পথ দেখিয়েছে। আমি উঠে দাঁড়ালাম। এটা ওর শেখা কাজ নয়, কেউ নির্দেশ দিয়েছে। অয়নের ঠোঁটে বিকৃত হাসি ফুটল। সবাই ভাবে সে নিজে করে, আসলে সবাইকে পথ দেখানো হয়। প্রদীপের শিখাটা হঠাৎ এক ঝটকায় লম্বা হয়ে উঠল। ঘরের তাপমাত্রা যেন কয়েক মুহূর্তে নেমে গেল, কিন্তু মাত্র এক দণ্ডের জন্য অয়নের চোখটা নরম হয়ে এলো এবং বিনয়ের সঙ্গে বলল, মা, মা, আমাকে বাঁচাও। মা, আমাকে বাঁচাও। কিন্তু তারপরে সেই দৃষ্টি আবার বদলে গেল। আমি বুঝলাম দ্বন্দ্ব চরমে উঠেছে। এই মুহূর্তে বড় আঘাত করলে ছেলেটার মন ভেঙে যেতে পারে। ধীরে স্তরে স্তরে আলগা করতে হবে। আমি পকেট থেকে এক চিমটি গঙ্গা জল ভেজা কুশ বের করে মুঠোর মধ্যে রাখলাম, কিন্তু মন্ত্র শুরু করলাম না, বরং সরাসরি অয়নের দিকে তাকিয়ে বললাম, তুমি যেই হও, এই শরীর তোমার নয়, তোমার অধিকার সাময়িক। তুমি কিন্তু পূর্ণ দখল নিতে পারোনি, তাই এত কথা বলছো। ঘরের বাতাস আচমকা ভারী হয়ে উঠল। দেওয়ালের কোণে হালকা ছায়া নড়ল। রামেশ্বরবাবু প্রায় বসে পড়ার মতো অবস্থা। ওকে 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 নিয়ে যাবেন না, ও আমার ছেলে। আজ কেউ কাউকে নিয়ে যাচ্ছে না। আজ শুধু জানা হবে যে কে কাকে ব্যবহার করছে। অয়নের শরীর হালকা কেঁপে উঠল। তার গলায় ঝুলে থাকা রুদ্রাক্ষটা যেন নিজে থেকেই নড়ে উঠল। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই পর্যন্ত বলে তারানাথ একটু থামলেন। ঘরের মধ্যে তখন আলো আঁধারির খেলা চলছে। ঠাকুরমশাই বাইরে জানালার দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছেন। ঠাকুরমশাইয়ের এমন নীরবতা দেখে আর থাকতে পারলাম না। বললাম, ঠাকুরমশাই, রুদ্রাক্ষ কি সত্যিই নিজে থেকে নড়ছিল, নাকি অয়নের শরীর কাঁপছিল বলে এমন হচ্ছিল? তারানাথ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ভালো প্রশ্ন করেছ বিভূতি। দেখো, সব নড়াচড়াই কিন্তু অলৌকিক নয়। অনেক সময় শরীরের কম্পনকে আমরা ভুল বুঝি, কিন্তু সেই দিন কিন্তু আমি চোখ সরাইনি। অয়নের বুক স্থির ছিল, কাঁধ স্থির,
কিন্তু রুদ্রাক্ষের দানাগুলো যেন অদৃশ্য স্রোতে দুলছিল, যেন ভেতর থেকে টান পড়ছে। কিশোরী একটু ঝুঁকে এলো। রুদ্রাক্ষ তো পবিত্র জিনিস, তাহলে সেটা অশুভ শক্তির সঙ্গে কেমন করে যুক্ত হলো? তারানাথ ধীরে ধীরে হাসলেন। পবিত্র বস্তু নিজে কখনো অশুভ হয় না, কিন্তু শক্তির আধার হয়ে উঠতে পারে। আগুন যেমন পুজোয় লাগে, আবার দহনেও লাগে। ব্যবহারের ওপর নির্ভর করে। আমি গম্ভীর মুখে বললাম, মানে কেউ ইচ্ছে করে রুদ্রাক্ষটাকে মাধ্যম বানিয়েছে? ঠিক তাই। তারানাথ মাথা নাড়লেন। রুদ্রাক্ষটা ছিল দরজা, আর অয়ন ছিল পথ, আর কেউ সেই পথ দিয়ে প্রবেশ করতে চাইছিল। কিশোরীর চোখ বড় হয়ে গেল। বলেন কি? তখন কি আপনি বুঝেছিলেন কে বা কি? ঠাকুরমশাই একটু চুপ করে রইলেন, যেন সেই মুহূর্তে ফিরে যাচ্ছেন। না, পুরোটা নয়, কিন্তু আমি বুঝেছিলাম এটা সাধারণ প্রেত নয়। সাধারণ আত্মা শরীর পেলে চুপচাপ থাকে না, সে অস্থির হয়, হিংস্র হয়। কিন্তু এখানে ছিল হিসেব, পরিকল্পনা। ঠাকুরমশাই এতটুকু বলে প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে তাতে অগ্নিসংযোগ করলেন। ধোঁয়া উপরের দিকে ছেড়ে আবার বলতে শুরু করলেন। শোনো তবে, আমি তখন অয়নের সামনে দাঁড়িয়ে। ওর গলায় রুদ্রাক্ষ নড়ছে, কিন্তু শরীর প্রায় স্থির। ওই নড়াচড়া ছিল অন্তরের টানা পোড়েনের চিহ্ন। আমি বুঝলাম সত্তাটা সরাসরি আঘাত করবে না, সে পরীক্ষা করছে, আমার শক্তি যাচাই করছে। আমি খুব ধীরে বললাম, তুমি যেই হও, নিজের পরিচয় লুকিয়ে লাভ নেই। অয়নের ঠোঁটে হালকা হাসি ফুটল। পরিচয় জানতে হলে মূল্য দিতে হয়। কণ্ঠস্বরটা ছিল গভীর, কর্কশ, কিন্তু মাঝে মধ্যে শব্দ ভেঙে যাচ্ছিল, যেন অন্য একটা স্বর ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। আমি লক্ষ্য করলাম রুদ্রাক্ষের দানাগুলোর মাঝখানে একটায় চিড় ধরেছে, খুব সূক্ষ্ম, যদিও সাধারণ চোখে ধরা পড়বে না, কিন্তু ওই ফাটলটাই ছিল প্রবেশ পথ। রামেশ্বরবাবু তখন প্রায় কাঁদছেন। ঠাকুরমশাই কিছু করুন, ও 3 রাত ঘুমোয়নি, মাঝরাতে উঠে কার সঙ্গে যেন কথা বলে, নিজের হাতে আগুন ধরায়, তারপর সকালে কিছুই মনে থাকে না। মৃণালিনী শুধু ছেলের দিকে তাকিয়ে, তার ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। আমি হাত তুলে তাদের চুপ থাকতে বললাম। তারপর মেঝের দিকে তাকালাম। উত্তর কোণে যে দাগটা দেখেছিলাম, সেইখানে হালকা করে আঙুল দিয়ে স্পর্শ করলাম। মুহূর্তে একটা ঠান্ডা স্রোত হাত পেয়ে উঠল। স্বাভাবিক শীতলতা নয়, যেন গভীর কূপের জলের ছোঁয়া। আমি মনে মনে হিসেব কষলাম, এটা কোনো আকস্মিক প্রেত নয়, এটা আহুত শক্তি, কারো ডাকা, কারোর শেখানো ক্রিয়া। আমি সরাসরি অয়নের দিকে তাকিয়ে বললাম, তোমাকে কে শিখিয়েছে? এই প্রশ্নটা ইচ্ছে করেই করলাম, কারণ দখলদার সত্তা নিজের উৎসের কথা শুনলে অস্থির হয়। অয়নের চোখ আচমকা জ্বলে উঠল। শিক্ষককে প্রশ্ন করা যায় না। আমি শান্ত স্বরে বললাম, শিক্ষক যদি অন্ধকার হয়, তবে প্রশ্ন করতেই হয়। হঠাৎ ঘরের কোণে রাখা প্রদীপটা কেঁপে উঠল। শিখা প্রায় নিভে যাবার মতো দুলে উঠল। বাতাস নেই, তবু ঘরের তাপমাত্রা এক ঝটকায় কমে গেল। মৃণালিনী চিৎকার করে উঠলেন, আর ঠিক তখনই অয়নের গলায় রুদ্রাক্ষটা জোরে দুলে উঠল, যেন অদৃশ্য কেউ টান দিল। আমি বুঝলাম ওরা আমাকে সতর্ক করছে, কিন্তু আমি পিছলাম না। আমি খুব ধীরে, খুব নিচু স্বরে একটা প্রাচীন বীজ মন্ত্র উচ্চারণ করলাম। সম্পূর্ণ নয়, কেবল আভাস। মন্ত্রের প্রথম ধ্বনি বেরোতেই অয়নের শরীর কেঁপে উঠল। ওর চোখের ভেতরে লালচে আভা জ্বলে উঠল, আবার মিলিয়ে গেল। এক মুহূর্তের জন্য ওর মুখটা বদলে গেল, অপরিচিত, কঠিন, প্রায় বিকৃত। তারপরেই যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিল। অয়ন হঠাৎ 2 হাতে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল,
থামুন! সেই চিৎকারটা অয়নের নিজের। এই প্রথম স্পষ্ট। আমি সঙ্গে সঙ্গে মন্ত্র থামালাম, কারণ বুঝলাম যে দ্বন্দ্ব তীব্র হয়েছে। বেশি চাপ দিলে শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি ধীরে বললাম, আমি তোমাকে আঘাত করছি না অয়ন, আমি পথ বন্ধ করছি। রুদ্রাক্ষটা আবার স্থির হয়ে গেল, কিন্তু আমি জানতাম এটা সাময়িক শান্তি। আমি তখনই সিদ্ধান্ত নিলাম, আজ পূর্ণ ক্রিয়া করব না। তার আগে আমাকে জানতে হবে যে এই শিক্ষক কে, আর সেই উত্তর লুকিয়ে আছে রুদ্রাক্ষের ভেতরে। আমি তখন অয়নের সামনে দাঁড়িয়ে ধীরে শ্বাস নিলাম। হঠাৎ আঘাত করলে সত্তাটা রুখে দাঁড়াবে, কিন্তু সাময়িক শান্তি আনতে হলে ওর মনকে আগে স্থির করতে হবে। আমি খুব শান্ত স্বরে বললাম, অয়ন, আমার দিকে তাকাও। ওর চোখ দুবার কাঁপল, তারপর স্থির হলো। আমি ডান হাতটা ওর কপালের সামনে তুলে খুব নিচু স্বরে একটি শীতলকারী বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম। ওম হ্রিং শ্রীং শান্তি স্বাহা। শক্তির মন্ত্র নয়, কেবল স্নায়ু শিথিল করার ক্রিয়া। প্রথমে অয়নের কাঁধ শক্ত হয়ে উঠল, তারপর ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিয়মিত হল। রুদ্রাক্ষের দোলাও কমে এলো। আমি বললাম, আজ আর কিচ্ছু হবে না, তুমি বিশ্রাম নেবে। ওর ঠোঁট সামান্য কাঁপল, কণ্ঠস্বর এবার প্রায় স্বাভাবিক। আমি খুব ক্লান্ত। মৃণালিনী আর থাকতে পারলেন না, চোখে জল নিয়ে ছেলের কাছে এগিয়ে গেলেন। কিন্তু এবার আমি আর তাকে থামালাম না। অয়ন ধীরে শুয়ে পড়ল, কিন্তু আমি জানতাম এটা ঘুম নয়, গভীর অবসাদ। আমি রামেশ্বরবাবুকে ইশারা করলাম বাইরে যেতে। আমরা তিনজন ঘর থেকে বেরিয়ে এলাম। দরজা ভেতর থেকে বন্ধ করলাম না, শুধু কপাটটা টেনে দিলাম। বারান্দায় এসে দাঁড়াতেই রামেশ্বরবাবু প্রায় হাঁটু গেড়ে বসে পড়লেন। আমি শান্ত স্বরে বললাম, ঠাকুরমশাই, ও কি বাঁচবে? বাঁচবে, কিন্তু তাড়াহুড়ো করলে নয়। যা হবে সেটা কাল সকালে, এখন আর একটু বিশ্রামের দরকার। মৃণালিনী কাঁদতে কাঁদতে বললেন, আপনি না থাকলে আমরা একেবারে শেষ হয়ে যেতাম। আমি আছি, কিন্তু আবেগ দেখালে চলবে না। আজ রাতটা শান্ত থাকতে দিন। রামেশ্বর বাবু আমাকে অন্দরমহলের পাশের একটা ছোট্ট ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। খাটিয়া, মাদুর আর একটা কোণে একটা প্রদীপ। কিছুক্ষণ পর মৃণালিনী নিজের হাতে ভাত, ডাল, সবজি আর একটু ঘি নিয়ে এলেন। তখনও তার হাত কাঁপছে। অল্প করে খান ঠাকুরমশাই, সারাদিন তো আপনি কিচ্ছু খাননি। আমি চুপচাপ খাবার গ্রহণ করলাম। খাওয়ার আগে মনে মনে প্রার্থনা করলাম যেন এই বাড়ির অশান্তি স্থায়ী না হয়। রাত বাড়তে লাগলো। বাইরে ঝিঁঝির ডাক, দূরে কুকুরের হালকা শব্দ। আমি শোয়ার আগে দরজার দিক, জানলার দিক, বাতাসের চলাচল সব লক্ষ্য করলাম। তারপর খুব হালকা এক প্রতিরক্ষামূলক মন্ত্র জপ করে ঘুমোতে গেলাম। কিন্তু গভীর রাতে একবার ঘুম ভেঙে গেল। মনে হলো দূরে কোথাও মৃদু ফিসফিসানি। আমি উঠে বসে কান পেতে রইলাম। কিছুক্ষণ পর আবার নিস্তব্ধতা। আমি জানতাম সত্তাটা পুরো সরে যায়নি, সে অপেক্ষা করছে। সকালটা ছিল অস্বাভাবিক শান্ত। পূর্ব দিকের আকাশে সূর্য ঠিক পুরোপুরি ওঠেনি তখনও। নরম আলো এসে পড়েছে রামেশ্বরবাবুর বাড়ির চাতালে। রাতের এইরকম একটা ঘটনার পর সকালের এই স্থিরতা যেন কেমন অবাস্তব। বারান্দার চাতালে দুটো কাঠের চেয়ার মুখোমুখি করে রাখা। একটায় বসে আছি আমি, আর অন্যটায় রামেশ্বরবাবু। সারা রাত না ঘুমানোর চিহ্ন মুখে স্পষ্ট। উঠোনে ঝাঁট দেবার শব্দ থেমে গেছে। দূরে কুয়ো থেকে জল তোলার শব্দ আসছে। ঠিক তখনই মৃণালিনী দুহাতে দুটো কাঁসার কাপ নিয়ে বারান্দায় এলেন। তার চোখে ক্লান্তি, তবু মুখে ভদ্র সংযম।
এই যে চা নিয়ে এলাম। তিনি আস্তে করে বললেন। প্রথমে আমার সামনে কাপটা রাখলেন, তারপর রামেশ্বর বাবুর সামনে রাখলেন। কাপের ধোঁয়া সরু রেখায় উপরে উঠতে লাগলো, যেন গত রাতের ধোঁয়ারই শান্ত সংস্করণ। মৃণালিনী একবার ছেলের ঘরের দিকে তাকালেন। রাতটা শান্তই কেটেছে ঠাকুরমশাই, ভোর পর্যন্ত ও ঘুমিয়েছে। এখন ওকে বিরক্ত করবেন না, ঘুম ভাঙলে আমাকে খবর দেবেন। মৃণালিনী চলে গেলেন। বারান্দায় আবার নিস্তব্ধতা। কিছুক্ষণ দুজনেই চুপচাপ চায়ে চুমুক দিলাম। তারপর আমি বললাম, রামেশ্বরবাবু, আমাকে একটা কথা বলুন তো। এই যে ঘটনাটা ঘটছে আপনাদের বাড়িতে, এর সূত্রপাতটা কোথায়? মানে যদি একটু আমাকে বিস্তারে বলেন তাহলে আমি কিছু করতে পারবো। তারপরে রামেশ্বরবাবু ধীরে কাপটা নামিয়ে রাখলেন। রামেশ্বরবাবু, এবার শুরু থেকে বলুন, রুদ্রাক্ষটা কোথা থেকে এলো, কিভাবে এই বাড়িতে ঢুকলো? রামেশ্বরবাবু হাতের কাপটা শক্ত করে ধরলেন। তখন ওনার আঙুল কাঁপছে। তিনি বলতে শুরু করলেন। অয়ন কলেজ থেকে ফিরছিল, পথে হাট বসেছিল, সেখানে এক সাধু বসেছিল, গেরুয়া কাপড়, লম্বা দাড়ি, চোখ দুটো কেমন অদ্ভুত। বাড়ি এসে বলল সাধু নাকি তাকে ডেকে বলেছে, এই দানা তোমার জন্য, এটা রাখলে শক্তি পাবে। আমি প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলাম, ছেলে মানুষ ভেবেছিলাম। কিন্তু কয়েকদিনের মধ্যেই বদল শুরু হলো। রাত জেগে থাকা, একা একা কথা বলা, ঘরের দরজা বন্ধ করে রাখা। একদিন দেখি নিজের আঙুল কেটে রক্ত মাটিতে ফেলছে। আমার চোখের ভেতর তখন হালকা ঝিলিক। সেই সাধুকে আর দেখেছেন? রামেশ্বরবাবু মাথা নাড়লেন। না, খোঁজ করেছি, হাটে কেউ তাকে চেনে না, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সকালের হালকা বাতাস কেমন যেন দুজনকে কাঁপুনি ধরিয়ে দিল। আমি ধীরে বললাম, আচ্ছা, অয়ন কি ওই সাধুর সঙ্গে একা কোথাও গিয়েছিল? হ্যাঁ। রামেশ্বর কষ্ট করে বললেন। হাটের পাশের শিব মন্দিরের পিছনে কিছুক্ষণ নাকি বসেছিল, তারপর থেকেই সব শুরু। কয়েক মুহূর্ত নীরবতা। চাতালের ওপর সূর্যের আলো একটু একটু করে বাড়ছে। আমি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললাম, দেখুন, রুদ্রাক্ষটা ছিল মাধ্যম, আর সাধু ছিল পথ প্রদর্শক। কিন্তু আসল শক্তি অন্য কোথাও। আজকে আমাকে সেই মন্দিরটা দেখতে হবে। রামেশ্বর বাবু যেন নতুন করে আশঙ্কিত হলেন। ঠাকুরমশাই, ও কি খুব গভীর ফাঁদে পড়েছে? ফাঁদ আছে, কিন্তু এখনো দড়ি পুরো শক্ত হয়নি। আজই জানতে হবে যে এই খেলাটা কে শুরু করেছে। সকালের শান্ত আলোয় বারান্দাটা নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার নিচে অদৃশ্যভাবে এক অশুভ স্রোত বইছে। চলুন, মন্দিরটা যত তাড়াতাড়ি দেখা যায় ততটাই ভালো। রামেশ্বরবাবু একবার স্ত্রীর দিকে তাকালেন। মৃণালিনী দরজার আড়াল থেকে উদ্বিগ্ন চোখে সব দেখছিলেন। আমি আশ্বাস দিলাম, আমি ফিরেই অয়নের সঙ্গে কথা বলবো, এখন ওকে বিশ্রাম করতে দিন। দুজনে বাড়ির উঠোন পেরিয়ে কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। ধানের জমির ওপর হালকা কুয়াশা ভাসছে। দূরে দু একজন কৃষক লাঙল কাঁধে নিয়ে যাচ্ছে, কিন্তু রামেশ্বর বাবুর মুখে কোনো স্বস্তি নেই। মন্দিরটা খুব পুরনো, তিনি বলতে লাগলেন। আমার ঠাকুরদার আমলেরও আগে নাকি ছিল। এখন আর কাউকে দেখা যায় না, পুজোও হয় না নিয়মিত। আমরা হাঁটতে হাঁটতে চারপাশ লক্ষ্য করছিলাম। বাতাসের দিক, পাখির ডাক, পথের ধুলো, সবকিছুই তখন আমার কাছে তথ্য। সাধুটা কোথায় বসেছিল? মন্দিরের সামনেই, বটগাছের নিচে। সেদিন হাট ছিল, লোকজনও ছিল, কিন্তু অয়ন বলে সাধু নাকি শুধু তাকেই ডেকেছিল। চোখে হালকা কঠোরতা ফুটে উঠল। কিছু দূর এগোতেই জঙ্গলের ভেতর লালচে ইটের ভাঙাচোরা গঠন চোখে পড়ল। শিব মন্দির, ছোট, প্রাচীন, অর্ধেক শ্যাওলায় ঢাকা, দেওয়ালে ফাটল, দরজায় তালা নেই, কিন্তু কাঠ প্রায় পচে গেছে। মন্দিরের সামনে একটা বিশাল বটগাছ, তার ঝুরি নেমে মাটিতে লেগেছে।
নিচে শুকনো পাতা। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম স্থির হয়ে। আপনি কি দেখছেন? রামেশ্বর আস্তে করে জিজ্ঞেস করলেন। দেখছি না, অনুভব করছি। বটগাছের নিচে দাঁড়াতেই কিন্তু হঠাৎ করে মাটির দিকে চোখ পড়ল আমার। শুকনো পাতার ভেতরে কিছু যেন চাপা পড়ে আছে। হাঁটু গেড়ে বসলাম, আঙুল দিয়ে পাতা সরালাম। নিচে মাটির ওপরে আঁকা ছিল এক ফিকে চক্র চিহ্ন। প্রায় মুছে গেছে, কিন্তু স্পষ্টতই কৃত্রিম। রামেশ্বরবাবু কেঁপে উঠলেন। কি ঠাকুরমশাই? এটা কিন্তু সাধারণ পুজোর আলপনা নয়। আমি চারিদিকে তাকালাম, শুধু এগিয়ে গিয়ে মন্দিরের দরজার সামনে থামলাম। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা গন্ধ। শিবলিঙ্গ আছে, কিন্তু চারপাশটা অযত্নে ঢাকা, ফুল শুকিয়ে গেছে। কিন্তু শিবলিঙ্গের ডান দিকে মেঝেতে খুব সূক্ষ্ম একটা দাগ। আমি নিচু হয়ে দেখলাম, রক্তের দাগ। পুরনো, কিন্তু মুছে ফেললেও পুরো ওঠেনি। হাত দিয়ে ছুঁয়ে দেখলাম ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। মনে মনে আমার হিসেব মিলল। অয়নের ঘরের দাগের সঙ্গে এই দাগের প্রকৃতি এক। আমি উঠে দাঁড়ালাম। এখানেই ওকে প্রথম ক্রিয়া শেখানো হয়েছে রামেশ্বরবাবু। আর ঠিক তখনই মন্দিরের ভেতরে হঠাৎ একটা ঝটকা বাতাস ঢুকল। বাইরে কিন্তু বাতাস ছিল না। বটগাছের ঝুড়ি হালকা দুলে উঠল। রামেশ্বরবাবু আতঙ্কে বললেন, কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু মন্দিরের কোণের অন্ধকার যেন মুহূর্তের জন্য একটা ছায়া সরে গেল। আমি চোখ সরালাম না, ধীরে বললাম, সে এখনো কাছেই আছে। গ্রামের সকাল যেন আচমকা ভারী হয়ে উঠল। বটগাছের ঝুড়িগুলো আর হাওয়ায় দুলছে না, তবু যেন কাঁপছে অদৃশ্য স্পর্শে। পাখির ডাক থেমে গেছে, দূরে কারো লাঙলের শব্দও যেন স্তব্ধ। আমি চোখ বন্ধ করলাম এক মুহূর্ত। মন্দিরের ভেতরের শীতলতা এখন আর কেবল ঠান্ডা নয়, এ যেন স্থির জমাট বাঁধা উপস্থিতি। রামেশ্বরবাবু, আপনি বাইরে দাঁড়ান, ভেতরে আমি একা একটু দেখি। না, এটা অনুরোধ নয়, এটা প্রয়োজন। রামেশ্বর দ্বিধা নিয়ে বাইরে সরে গেলেন। বটগাছের ছায়ায় দাঁড়িয়ে কাঁপা চোখে মন্দিরের ভেতরে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে মেঝের চারিদিকে হাঁটতে লাগলাম। পায়ের শব্দ যেন অস্বাভাবিকভাবে প্রতিধ্বনিত হচ্ছে। শিবলিঙ্গের পেছনের দেওয়ালের অংশটা অদ্ভুতভাবে কালচে। হাত দিয়ে ছুঁয়ে দেখলাম, কালি তো নয়, ধোঁয়ার দাগ। অর্থাৎ এখানে আগুন জ্বালানো হয়েছে, কিন্তু পুজোর প্রদীপের আগুন এত উপরে ছাপ ফেলে না। নিচু হয়ে মেঝে ঠুকলাম। একটা অংশের শব্দ আলাদা, অর্থাৎ ফাঁপা। স্থির হয়ে আঙুল দিয়ে ধুলো সরিয়ে দেখলাম ইটের মাঝখানে খুব সূক্ষ্ম রেখা, একটা ঢাকা অংশ। চাপ দিলাম, না, সহজে খুলল না। ঠিক তখন মন্দিরের ভেতরে আবার সেই অদৃশ্য ঝটকা। এইবার যেন কারো দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ, খুব ক্ষীণ স্বর। চোখ তুলে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু শব্দটা বাইরে থেকে নয়, ভেতর থেকে, দেওয়ালের আড়ালে নয়। আমি চোখ বন্ধ করে ধীরে ধীরে উচ্চারণ করলাম, ওম নমঃ শিবায়। মন্ত্রের ধ্বনি মন্দিরে প্রতিধ্বনিত হতেই বাতাস যেন এক মুহূর্তের জন্য ভারসাম্য হারালো। দেওয়ালের কালো দাগের ঠিক নিচে একটা ফাটল দেখা দিল। মাটির গন্ধ আরো তীব্র হলো। এবার দুহাত দিয়ে ইটের চৌখাট সরাতে চেষ্টা করলাম। একটু জোর দিতেই একটা ইট আলগা হয়ে পড়ে গেল। ভেতরে অন্ধকার গহ্বর। পকেট থেকে 3 ব্যাটারির ছোট্ট টর্চ বের করলাম। আলো ফেলতেই দেখা গেল একটা ছোট্ট কুঠুরি, মাটির পাত্র আর শুকনো বিল্ল পাতা, আর মাঝখানে একটা ভাঙা রুদ্রাক্ষ। রামেশ্বর বাইরে থেকে চিৎকার করে উঠলেন, কি হয়েছে ঠাকুরমশাই? আমি কিছু বললাম না। রুদ্রাক্ষটা হাতে তুলে নিলাম। এই রুদ্রাক্ষ অয়নেরটার মতোই, কিন্তু সম্পূর্ণ কালো, দগ্ধ। হঠাৎ করে টর্চটা হাত থেকে পড়ে গিয়ে
ভেঙে গিয়ে আলোটা দপ করে নিভে গেল। মন্দিরের ভেতরে সম্পূর্ণ অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে একটা স্পষ্ট কণ্ঠস্বর। তুমি দেরি করে ফেলেছ তারানাথ, তুমি দেরি করে ফেলেছ। কণ্ঠস্বরটা শান্ত, প্রায় হাসছে। বাইরে বটগাছের ডাল একসাথে কেঁপে উঠল। রামেশ্বর বাবু দরজার কাছে এসে দাঁড়ালেন। কে কে কথা বলছে? বুঝতে পারলাম, মন্দিরে যে অদৃশ্য কণ্ঠস্বর কথা বলছে সেইটাই সেই ব্যক্তি যে হাটের দিন সাধুর বেশে অয়নের কাছে এসেছিল। এক মুহূর্তের নীরবতা, তারপর মন্দিরের অন্তরাল থেকে ধীরে ধীরে একটা ছায়া আলাদা হতে থাকলো অন্ধকার থেকে। আকৃতি স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো জ্বলছে, আর তার কণ্ঠে শান্ত উচ্চারণ। তুমি দেরি করে ফেলেছ তারানাথ। কণ্ঠস্বরটায় কোনো তাড়াহুড়ো নেই, ভয়ও নেই, যেন দাঁড়িয়ে সে অপেক্ষাই করছিল। আমি স্থির হয়ে রইলাম, হাতে ধরা ভাঙা রুদ্রাক্ষটা মুঠোর মধ্যে চেপে ধরলাম। অয়নকে কেন? গম্ভীর স্বরে জিজ্ঞেস করলাম। ছায়াটা একটু নড়ল, যেন হাসল। কারণ সে শূন্য, ভিতরে ফাঁকা, ফাঁকা পাত্রে ঢালাই সহজ। বাইরে দাঁড়িয়ে রামেশ্বর কাঁপা গলায় বললেন, অয়নের নাম নেবেন না। আপনি কে? ছায়ার চোখ দুটো এবার দরজার দিকে ফিরল। এক মুহূর্তের জন্য বাতাস জমে গেল। আমি কেউ নই, আমি শুধু পথ খুলে দিই। আমি এগিয়ে গেলাম একটা পা। পথ? কার জন্য? কিছুক্ষণ নীরবতা, তারপরে মন্দিরের মেঝের ফাটল থেকে যেন ঠান্ডা কুয়াশা উঠতে লাগলো। যে বহুদিন বন্দী এই মন্দিরের নিচে। তুমি তাকে জাগাতে চাও? জাগানো নয়, জাগানো নয়। হঠাৎ ভাঙা রুদ্রাক্ষটা হাতে কেঁপে উঠল। মুহূর্তেই সেটা দপ করে গরম হয়ে উঠল। তুমি জানো, এ শুধু শুরু। ছেলেটা এখন মাধ্যম, তার দেহ, তার স্বপ্ন, তার রক্ত সব দরজা খুলবে। চুপ করুন! রামেশ্বর চিৎকার করে উঠলেন। ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভেতরে ঝড়ের মতো হাওয়া বইল। দরজার কাঠ কেঁপে উঠল, বটগাছের ঝুড়ি একসাথে দুলে উঠল। আমি উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। মন্ত্রের শব্দ মন্দিরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলতেই ছায়াটা যেন একটু পিছিয়ে গেল, কিন্তু সে অদৃশ্য হল না, বরং তার কণ্ঠে এবার প্রথমবারের মতো একটুখানি কঠোরতা। তুমি তাকে বাঁচাতে পারবে না, তুমি তাকে বাঁচাতে পারবে না। আমি থামলাম না, মন্ত্রের গতি বাড়ালাম। মন্দিরের ফাঁপা মেঝে কেঁপে উঠতে লাগলো, আর সেই কাঁপুনির মধ্যেই হঠাৎ শোনা গেল নিচে থেকে, মাটির নিচে থেকে ধাতব কিছু ঘষার শব্দ, যেন ভারী শিকল টানা হচ্ছে। ছায়াটা এবার সম্পূর্ণ স্পষ্ট হলো না, কিন্তু তার চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে উঠল। জেগে উঠেছে। তাহলে আজই তার ঘুম চিরদিনের জন্য ভাঙিয়ে দেব। মন্দিরের ভেতরে আলো ও অন্ধকারের সংঘর্ষ ক্রমশ তীব্র হতে লাগলো, কিন্তু আমি মন্ত্র থামালাম না। কণ্ঠ ভারী, স্থির, প্রতিটা শব্দ যেন দেওয়ালের গায়ে আঘাত করছে। মাটির নিচের ঘর্ষণের শব্দ বাড়ছে, ধীরে, ভারী, টানা শিকলের মতো।
হঠাৎ মন্দিরের ফাঁপা অংশে ফাটল আরো চওড়া হয়ে উঠল। ইট সরে গেল। নিচে থেকে ঠান্ডা বাতাস উঠে এলো। কেবল ঠান্ডা নয়, পচা গন্ধ মিশে। রামেশ্বর দরজার কাছে দাঁড়িয়ে কাঁপছেন। তারানাথবাবু বেরিয়ে আসুন। এখন নয়, গর্জে উঠলাম। ভাঙা রুদ্রাক্ষটা সেই ফাটলের দিকে ছুঁড়ে মারলাম। মুহূর্তেই ভেতর থেকে অদ্ভুত শব্দ, যেন কিছুতে আগুন ধরল। ছায়াটা কেঁপে উঠল। প্রথমবার তার কণ্ঠে ব্যথার সুর। তুমি বোঝো না তারানাথ, তুমি কি করছো? আমি জানি তুমি মাধ্যম ব্যবহার করেছো, কিন্তু মূল উৎস এখানে। মাটির নিচ থেকে হঠাৎ একটা কালচে ধোঁয়া উঠে এলো। ধোঁয়ার ভেতরে অস্পষ্ট আকার, যেন হাত, যেন মুখ। রামেশ্বর চিৎকার করে পিছিয়ে গেলেন। ধোঁয়ার ভেতর থেকে কর্কশ স্বর। রক্ত, রক্ত দরকার। এইবার মাটিতে বসে পড়লাম। আঙুল দিয়ে দ্রুত একটা চক্র আঁকলাম ধুলোয়। মন্ত্রোচ্চারণ আরো দ্রুত করতে লাগলাম। চক্রের রেখা হালকা আলো ছড়াতে লাগলো। ধোঁয়াটা সেই আলো ছুঁতেই পিছু হটল। ছায়া আবার গর্জে উঠল। তুমি ভাবছো তাকে বাঁচাবে? সে ইতিমধ্যেই স্পর্শ পেয়েছে। স্পর্শ মানেই অধিকার নয়। ঠিক তখনই মন্দিরের ছাদের একটা অংশ থেকে পাথর খসে পড়ল। বাইরে বটগাছের ডাল ভেঙে মাটিতে পড়ল। মাটির নিচের শব্দ আচমকা থেমে গেল। এক মুহূর্তে সব শান্ত। ধোঁয়া মিলিয়ে যাচ্ছে। ছায়াটা ধীরে ধীরে আবার অন্ধকারে মিশে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে তার কণ্ঠ আবার শোনা গেল। আজ থামলে, কিন্তু রাত এখনো বাকি। রাত এখনো বাকি। সব নিস্তব্ধ। ধীরে উঠে দাঁড়ালাম। কপালে ঘাম, চোখে কঠোরতা। রামেশ্বর দৌড়ে ভেতরে এলেন। কি হলো? শেষ ঠাকুরমশাই? মাটির ফাটলের দিকে তাকিয়ে বললাম, না, এটা কেবল বাধা দিলাম। যা নিচে আছে তাকে পুরোপুরি বন্ধ করতে হবে, কিন্তু তার আগে অয়নকে রক্ষা করতে হবে। আজ রাতটাই আসল। মন্দিরের ভেতরে আবার সাধারণ সকাল ফিরে আসছে যেন, কিন্তু ফাটলটা এখনো আছে। আর তার গভীর থেকে খুব ক্ষীণ, প্রায় অশ্রুত টুক টুক টুক, যেন কেউ ভিতর থেকে ধীরে ধীরে আঘাত করছে। এতক্ষণ ঠাকুরমশাইয়ের রোমহর্ষক ঘটনাগুলো আমি আর কিশোরী নিঃশব্দে সব শুনছিলাম। বললাম, আপনি কি আগে থেকেই বুঝেছিলেন যে ওই সাধু আসল সাধু নয়? তারানাথ একটু হাসল। হ্যাঁ, কারণ সত্যিকারের সাধু কখনো কাউকে শক্তির লোভ দেখায় না। সে ভয় কমায়। আর সে রুদ্রাক্ষ দেয় আশীর্বাদ হিসেবে, ক্রিয়া শেখানোর অস্ত্র হিসেবে নয়। মনে হলো কিশোরীর গলার মধ্যে কিছু আটকে আছে। কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে তাহলে অয়ন কি পুরোপুরি দখলে চলে গিয়েছিল? না, দখল আর স্পর্শ এক জিনিস নয়। ওকে মাধ্যম বানানো হচ্ছিল, কিন্তু শেষ সীমানা পেরোতে পারেনি। কারণ ওর ভেতরে এখনো বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাসই আমাকে সুযোগ দিয়েছে। বাতাসে একটা চাপা ভার নেমে এলো ঠাকুরমশাইয়ের ঘরের মধ্যে। আমি এবার একটু সামনে ঝুঁকে বললাম, মন্দিরের নিচে যে শক্তির কথা বললেন সেটা কি? কিছুক্ষণ চুপ করে রইলেন তারানাথ। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, প্রাচীন আবাহন। বহু বছর আগে কেউ একে জাগাতে চেয়েছিল, কিন্তু সম্পূর্ণ জাগাতে পারেনি। কিন্তু তাকে বেঁধেও রাখতে পারেনি ঠিক মতো। আর এই অর্ধেক জাগ্রত শক্তি সবচেয়ে বিপজ্জনক। ঠাকুরমশাইয়ের দিকে আমি আর কিশোরী একের পর এক প্রশ্নবাণ ছড়ে দিচ্ছি, কিন্তু ঠাকুরমশাইয়ের দূরদর্শিতা কতখানি এতেই বোঝা যায়। কিশোরী আবারও একটি প্রশ্নবাণ ছুঁড়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। তাহলে বিপদ কি কেটে গেছিল? তারানাথ সরাসরি উত্তর দিলেন না। তিনি জানালার দিকে তাকালেন আর বললেন, পশ্চিমে লাল রং ছড়াচ্ছে। বিপদ থেমেছে, কিন্তু কেটে যায়নি। যে ব্যক্তি নিজেকে সাধু বলে পরিচয় দিয়েছিল সেই কিন্তু এখনো আছে। আর সে জানে, আমি জানি।
বাতাস হঠাৎ একটু ঠান্ডা হয়েছে মাত্র। তারানাথ চায়ের কাপটা তুলে নিলেন, একটা চুমুক দিলেন এবং কাপটা নিচে নামিয়ে রেখে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে মনের সুখে 3-4টে ঘন ঘন টান দিয়ে আবার বলতে শুরু করলেন। সন্ধে নেমে এসেছে। গ্রামের আকাশে অদ্ভুত এক চাপা নীল অন্ধকার। রামেশ্বরবাবুর বাড়ির ভেতরে বাতাস ভারী। অয়ন ঘরের ভেতরে শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নয়। তার বুক ওঠানামা করছে দ্রুত। আমি দরজার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ভিতরে ঢুকলাম। ঘরের কোণে একটা প্রদীপ জ্বলছে। আলো স্থির নয়, কাঁপছে। হঠাৎ অয়নের ঠোঁট নড়ল। সে ডাকছে। রামেশ্বরবাবু ছুটে এলেন। কে ডাকছে বাবা? অয়নের চোখ খুলল, কিন্তু সেই চোখে স্বাভাবিক দৃষ্টি নেই। নিচে, খুব নিচে, অন্ধকারে। আমি এগিয়ে এসে অয়নের কপালে হাত রাখলাম। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। চোখ বন্ধ করে কিছুক্ষণ মনস্থির করলাম। তারপর বললাম, সময় এসে গেছে। বাইরে হাওয়া উঠেছে। বটগাছের ডাল জানলায় ঠক ঠক করছে। হঠাৎ অয়নের শরীর ধনুকের মতো বেঁকে উঠল। তার গলা থেকে অন্য একটা স্বর বেরোল, দরজা খুলে দাও। রামেশ্বর আতঙ্কে পিছিয়ে গেলেন। আমি শান্ত কণ্ঠে বললাম, তুই দরজা চাইছিস, কিন্তু দরজা খুলবে না। আজ রাতেই সে উঠবে। ঠিক তখনই মন্দিরের দিক থেকে ভেসে এলো ভারী ধাতব শব্দ। যাই হোক, আজ রাতে কেউ ঘর থেকে বেরোবেন না। দরজা জানলা সব বন্ধ রাখুন, আর যা শুনবেন তার জবাব দেবেন না। বাইরে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্যে পুরো ঘর আলোয় ভরে উঠল। আর সেই আলোয় দেখা গেল অয়নের বিছানার নিচে অন্ধকারটা যেন আলাদা হয়ে নড়ছে। আমি ধীরে ধীরে বসে পড়লাম অয়নের সামনে। মেঝেতে হাত ছুঁয়ে চোখ বন্ধ করলাম এক মুহূর্ত। ঘরের ভেতরে বাতাস নেই, কিন্তু তবু প্রদীপের শিখা বাঁকা হয়ে জ্বলছে। রামেশ্বরবাবু দরজার কাছে দাঁড়িয়ে, ঠোঁট শুকিয়ে গেছে তার। অয়নের বুক হঠাৎ থেমে গেল এক মুহূর্তের জন্যে। তারপর বিছানার নিচের অন্ধকারটা গাঢ় হয়ে উঠল। সেটা কিন্তু আর সাধারণ ছায়া নয়। ধীরে ধীরে তা মেঝে বেয়ে উঠছে অয়নের পায়ের দিকে। আমি দৃঢ়তার সঙ্গে বললাম, তোর আসল নাম বল। অয়নের ঠোঁট কেঁপে উঠল, কিন্তু যে স্বর বেরোলো সেটা কিন্তু তার নয়। নাম বহুবার বদলেছে, বাধা পড়েছি বহু নামে। ঘরের তাপমাত্রা আচমকা নেমে গেল। আমার নিঃশ্বাস ধোঁয়ার মতো দেখা যাচ্ছে। আমি মেঝেতে আঙুল দিয়ে দ্রুত একটা বৃত্ত আঁকলাম। অয়নের বিছানার চারপাশে অদৃশ্য সীমারেখা তৈরি করলাম। অন্ধকারটা সেই রেখা ছুঁতেই যেন হিস হিস করে উঠল। বাধা দিচ্ছিস? কণ্ঠস্বরটা এবার ভারী। আমি শান্ত স্বরে বললাম, যতক্ষণ এই দেহে প্রাণ আছে দরজা ততক্ষণ খুলবে না। অয়নের শরীর কাঁপতে শুরু করল। তার দুই হাত শক্ত হয়ে বিছানার চাদর আঁকড়ে ধরেছে। বাইরে বজ্রপাত। ঘর এক মুহূর্তের জন্য আলোয় ভেসে উঠল। সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম অন্ধকারটা এখন অয়নের বুকের কাছে পৌঁছে গেছে। ধোঁয়ার মতো নয়, বরং যেন কালো জলের ঢেউ। আমি চোখ বন্ধ করে জোরে উচ্চারণ করলাম, ও। শব্দটা যেন ঘরের ভেতরে ঢেউ তুলল। দেওয়াল কেঁপে উঠল। অন্ধকারটা অল্প পিছিয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে অয়নের চোখ হঠাৎ সম্পূর্ণ খুলে গেল। চোখের মনি নেই, শুধু সাদা। সে সোজা আমার দিকে তাকিয়ে বলল, তুমি দেরি করে ফেলেছ। ঠিক সেই মুহূর্তে মন্দিরের দিক থেকে বিকট শব্দ এলো, যেন পাথরের স্তম্ভ ভেঙে পড়ল। আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আমি বুঝলাম এটা শুধু অয়নের ঘরের নয়, এটা পুরো গ্রামের শ্বাসের সঙ্গে জড়িয়ে গেছে। হঠাৎ মেঝে হালকা কেঁপে উঠল।
আলমারির কাঁচ কেঁপে শব্দ করল। কেউ বাইরে যাবেন না। অয়নের বুক থেকে হঠাৎ একটা দীর্ঘ অস্বাভাবিক নিঃশ্বাস বেরোলো। তার ঠোঁট নীলচে হয়ে উঠছে। বিছানার নিচের অন্ধকার এখন আর ধোঁয়া নয়, সে যেন শরীর পাচ্ছে একটা। দুটো অস্পষ্ট হাতের মতো আকার অয়নের বুক চেপে ধরেছে। আমি দ্রুত গঙ্গা জল ভরা ছোট্ট পিতলের পাত্র বের করলাম, আঙুল ডুবিয়ে ছিটিয়ে দিলাম চারিদিকে। জল ছোঁয়া মাত্র অন্ধকারে ফিসফিস শব্দ উঠল, যেন জ্বালা করছে। অয়নের মুখ দিয়ে আবার সেই স্বর, তুমি তাকে বাঁচাতে পারবে না, সে দরজা হয়ে গেছে। বাইরে ঝড় এখন প্রবল। বজ্রপাতের আলোয় জানলার ফাঁক দিয়ে দূরের শিব মন্দিরের চূড়া দেখা গেল। এক অংশ যেন ভেঙে পড়েছে সত্যি। হঠাৎ অয়নের শরীর বিছানা থেকে 1 ইঞ্চি ওপরে উঠল। রামেশ্বরবাবু হাঁ করে তাকিয়ে রইলেন। আমি মেঝেতে 2 হাত রেখে চোখ বন্ধ করলাম। মনের ভিতরের সমস্ত শক্তি এক জায়গায় আনলাম। আমি ফিসফিস করলাম, তুই এখানে নয়, তোর স্থান তোর বন্ধনে। অন্ধকারটা হঠাৎ তীব্র হয়ে উঠল। ঘর সম্পূর্ণ অন্ধকার। এক মুহূর্তের জন্য সব শব্দ থেমে গেল। আমি এক ঝটকায় তার কপালে হাত রাখলাম। ফিরে আয়, আয় ফিরে আয়, তোর অস্তিত্বে ফিরে আয়। ঘরের ভেতরে যেন 2 শক্তির সংঘর্ষে চাপা বিস্ফোরণ হলো। প্রদীপ নিভে গেল, জানলার কাঁচ ভেঙে পড়ল, আর দূরে মন্দিরের দিক থেকে আবার এক বিকট শব্দ। কিন্তু এবার তার সঙ্গে মিশে গেল আরেকটা আওয়াজ, মানুষের নয়, গভীর প্রাচীন। যেন বহুদিনের ঘুম ভেঙে কেউ প্রথমবার নিঃশ্বাস নিল। সেই নিঃশ্বাস যেন বাতাস নয়, মাটি টেনে নিল। পুরো গ্রাম এক মুহূর্তে স্তব্ধ। অয়নের দেহ আবার বিছানায় পড়ে গেল ধপ করে, কিন্তু অন্ধকার সরে যায়নি। সে এখন ঘরের চারিদিকে ছড়িয়ে আছে। আমি অনুভব করলাম বন্ধন ভেঙেছে আংশিক। হঠাৎ জানলার বাইরে অদ্ভুত ছায়া পড়ল। ঝড়ের মধ্যেও যেন কারো দাঁড়িয়ে থাকা অবয়ব, লম্বা, স্থির। রামেশ্বরবাবু কাঁপা গলায় বললেন, ওই তো ঠাকুরমশাই। আমি তাকালাম। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য স্পষ্ট হলো সেই সাধু, যে হাটের দিনে অয়নকে রুদ্রাক্ষ দিয়েছিল। কিন্তু এখন তার চেহারা বদলে গেছে। চুল ছড়ানো, চোখে অস্বাভাবিক জ্যোতি, মুখে শান্ত হাসি। সে হাত তুলল। মন্দিরের দিক থেকে যেন কালো কুয়াশার ঢেউ উঠল, সরাসরি রামেশ্বরের বাড়ির দিকে এগোচ্ছে। আমি বুঝলাম এখন আর শুধু প্রতিরোধ নয়, উৎস বন্ধ করতে হবে। আমি দ্রুত রামেশ্বরবাবুকে বললাম, অয়নকে শক্ত করে ধরে থাকুন, সে যদি উঠে বসতে চায় আটকাবেন। আমি দরজার দিকে এগোলাম। বাইরে পা রাখতেই ঝড়ের হাওয়া আমাকে প্রায় ঠেলে দিল। সেই সাধু দাঁড়িয়ে আছে আঙিনার শেষ প্রান্তে। সে বলল, তুমি ভাবছো তুমি থামাতে পারবে? তুই যে শক্তিকে ডেকেছিস সে তোকে মানে না। তার হাসি চওড়া হলো। ঠিক তখনই মন্দিরের চূড়া থেকে কালো ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠল। মাটির ভেতর থেকে আবার সেই গভীর নিঃশ্বাস, কিন্তু এবার তার সঙ্গে যুক্ত হলো ভারী পদচারণার শব্দ, ধূপ 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 করে, যেন মাটির নিচে কিছু হাঁটছে। গ্রামের কুকুরগুলো একসঙ্গে চিৎকার করে উঠল। সাধু ফিসফিস করে বলল, সে আসছে। আমি চোখ বন্ধ করলাম এক মুহূর্ত, তারপর দৃঢ় গলায় বললাম, তাহলে আজই তোর শেষ রাত্রি। ঠিক তখনই কালো কুয়াশা বাড়ির আঙিনা ছুঁয়ে ফেলল, আর মন্দিরের দিক থেকে প্রথমবার দেখা গেল মাটি ফেটে ভাগ হয়ে তার ভেতর থেকে এক বিশাল অস্পষ্ট ছায়ামূর্তি উঠে আসছে। মাটি যেন নিজেই তাকে জন্ম দিচ্ছে। ছায়ামূর্তির স্পষ্ট কোনো আকার নেই, কিন্তু তবু বোঝা যায় সে মানুষের মতো নয়, অস্বাভাবিক দীর্ঘ, কাঁধ দুটো বিস্তৃত, মাথা ঝুঁকে আছে, যেন বহু যুগ পরে আলোয় অভ্যস্ত হতে পারছে না। গ্রামের বাতাস ভারী হয়ে গেল, পাখির ডাক থেমে গেছে, ঝড়ও যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ। তারপর একটা দীর্ঘ গভীর গর্জন, শব্দ নয়, কম্পন। বুকের ভেতর কেঁপে উঠল। আঙিনার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই সাধু 2 হাত ছড়িয়ে দিল। স্বাগত। সে ফিসফিস করল,
আমি অনুভব করলাম এটাই সেই সত্তা যাকে অসম্পূর্ণ আবাহনে জাগানো হয়েছিল বহু বছর আগে, কিন্তু সে পুরোপুরি জাগেনি এখনো। তার দেহের অর্ধেক এখনো মাটির ভেতরে। আমি দ্রুত মাটিতে হাঁটু গেড়ে বসলাম, হাত দুটো শক্ত করে মুঠো করলাম। মনের ভেতরে একটাই লক্ষ্য, এই জাগরণ সম্পূর্ণ হওয়ার আগেই তাকে বেঁধে ফেলতে হবে। ছায়ামূর্তির মাথা ধীরে ধীরে উঠল। দূর থেকেও বোঝা যায় তার চোখ আছে। তার সেই চোখ দুটো সরাসরি আমার দিকে। হঠাৎ মাটির নিচে ধূপধাপ শব্দ। গ্রামের কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল ধরল। রামেশ্বর বাবুর বাড়ির জানলা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে অয়নের কণ্ঠ ভেসে এলো, সে আমায় ডাকছে। শুনবি না। সেই মুহূর্তে ছায়ামূর্তির বুক থেকে কালো ধোঁয়ার ঢেউ বেরোলো সরাসরি আমার দিকে। আমি হাত তুলে দাঁড়ালাম। ঝড়ের মধ্যে দাঁড়িয়ে চোখ বন্ধ করলাম এক মুহূর্তের জন্য। থাম থাম। শব্দটা যেন বাতাসে তরঙ্গ তুলল। কালো ধোঁয়া, কালো ধোঁয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। কিন্তু ছায়ামূর্তি এবার সম্পূর্ণ মাথা তুলেছে। মাটির নিচ থেকে তার আরেক অংশ উঠে আসছে। সাধু আমার দিকে তাকিয়ে হেসে বলল, এখন আর ফিরিয়ে নিতে পারবে না। ভুল করেছিস। যাকে তুই জাগিয়েছিস তাকে বশ মানাতে পারবি না। ঠিক তখনই ছায়ামূর্তির শরীর হঠাৎ কেঁপে উঠল। মাটির নিচ থেকে লালচে আলো ফুটে উঠছে। তার গর্জন বদলে গেল। এবার তাতে ক্রোধ আছে। আমি বুঝলাম সে সাধুর নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে। গ্রামের মাটির উপর এখন দুই বিপরীত শক্তি, একটি জাগ্রত, একটি মুক্তির দ্বার প্রান্তে, আর আমি দাঁড়িয়ে আছি মাঝখানে। আকাশে বজ্রপাত। মন্দিরের ভাঙা চূড়া হঠাৎ ধসে পড়ল সম্পূর্ণ। ধুলোর মেঘে সব ঢেকে গেল। আর সেই ধুলো সরতেই দেখা গেল ছায়ামূর্তি এবার পুরোপুরি উঠে দাঁড়িয়েছে। তার উচ্চতা মন্দিরের চেয়েও বড়। তার শরীর যেন ধোঁয়া আর ছায়ার মিশ্রণ। তবু ভেতরে কোথাও আগুনের মতো লাল আভা জ্বলছে। সে এক পা ফেলতেই মাটি কেঁপে উঠল। গ্রামের কুয়োর জল ছলকে পড়ল। বটগাছের ডাল ভেঙে পড়ল শব্দ করে। তার মাথা ধীরে ঘুরে আমার দিকে থামল। দুটি অগ্নিস্ফুলিঙ্গের মতো চোখ। সেই দৃষ্টি বুক ভেদ করে ঢুকে যেতে চাইছে। পেছন থেকে সাধুর উল্লাস ভরা কণ্ঠ, দেখো, সে মুক্ত। কিন্তু তার গলায় এক চিলতে কাঁপন আমি শুনতে পেলাম। কারণ ছায়ামূর্তি তার দিকে তাকায়নি, সে তাকিয়ে আছে আমার দিকে। আমি বুঝলাম এই শক্তি কারো দাস নয়, এ কেবল ক্ষুধার্ত। হঠাৎ সে হাত তুলল। আকাশের মেঘ যেন তার আঙুলের টানে ঘুরতে লাগলো। গ্রামের উপরে অন্ধকার আরো ঘনীভূত হলো। রামেশ্বর বাবুর বাড়ির দরজা হঠাৎ খুলে গেল। অয়ন দরজায় এসে দাঁড়িয়েছে। তার চোখ স্থির, মুখ ফ্যাকাশে। সে এক পা সামনে বাড়ালো। ছায়ামূর্তির বুকের লাল আভা তীব্র হয়ে উঠল। আমি গর্জে উঠলাম, অয়ন, অয়ন দাঁড়া! কিন্তু সে থামল না। মাটির ওপর অদৃশ্য টান তাকে টেনে নিচ্ছে মন্দিরের দিকে। আমি দ্রুত সামনে এগিয়ে এসে তার পথ আটকাতে চাইতেই ছায়ামূর্তি এক অদৃশ্য ঝাপটা দিল। আমি কয়েক হাত দূরে ছিটকে পড়লাম। কানে ভোঁ ভোঁ শব্দ। মাটি ছুঁয়ে উঠে দাঁড়াতেই এবার দেখলাম সাধু এবার আতঙ্কিত। সে কিছু মন্ত্র উচ্চারণ করছে, হাত তুলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু ছায়ামূর্তি ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো। তার বিশাল ছায়া সাধুর উপর পড়ল। এক মুহূর্তের নীরবতা, তারপর এক ভয়ঙ্কর গর্জন। মাটি ফেটে আগুনের রেখা বেরোল। সাধুর মুখের হাসি উধাও। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ছায়ামূর্তির হাত নেমে এলো, স্পর্শ নয়, তবু যেন চেপে ধরল তাকে। তার শরীর বাতাসে উঠে গেল। সে চিৎকার করল, আমি তোকে জানিয়েছি। উত্তরে গর্জন, শব্দ নয়, বিচার। মুহূর্তের মধ্যে সাধুর অবয়ব কালো ধোঁয়ায় মিশে গেল। শুধু তার চিৎকার বাতাসে কেঁপে রইল কয়েক মুহূর্ত। তারপরেই নিস্তব্ধতা। কিন্তু বিপদ শেষ নয়। ছায়ামূর্তি এখন পুরোপুরি মুক্ত, আর তার চোখ আবার অয়নের দিকে। অয়ন দাঁড়িয়ে আছে মাঝপথে,
তার বুক থেকে হালকা কালো ধোঁয়া উঠছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, এইবারের শেষ লড়াই। এই শক্তিকে এখনই বেঁধে না ফেললে সে কারোর অধীনে থাকবে না। আকাশে এক প্রবল বজ্রপাত হলো, আর সেই আলোর ঝলকে দেখা গেল ছায়ামূর্তির বুকের মাঝখানে যেন একটা অন্ধকার গহ্বর, শূন্য। আর সেই শূন্যের ভেতরে টানছে সবকিছু, ধুলো, ভাঙা ইট, শুকনো পাতা, সবকিছু সেই গহ্বরের দিকে ঘুরপাক খেতে লাগলো। এমনকি বাতাসও যেন টেনে নিচ্ছে তাকে। অয়নের শরীর সামনের দিকে ঝুঁকে পড়েছে, তার পা মাটি ছেড়ে উঠছে ধীরে ধীরে। আমি বুঝলাম ওটাই কেন্দ্র, ওইটাই বন্ধনের জায়গা, যেখানে অসম্পূর্ণ আবাহনের ক্ষুধা জমে আছে। আমি উঠে দাঁড়ালাম কষ্ট করে, মাটির ফাটল পেরিয়ে কয়েক পা এগোলাম। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে বুকের ভেতর থেকে কিছু ছিঁড়ে নেওয়া হচ্ছে। ছায়ামূর্তির চোখ জ্বলছে, সে যেন আমাকেই আহ্বান করছে, এসো। আমি থামলাম না, মনে একটাই সিদ্ধান্ত, এই গহ্বর পূর্ণ না করলে সে থামবে না। অয়ন এখন প্রায় মাঝ আকাশে ঝুলছে, তার বুক থেকে কালো রেখা বেরিয়ে ছায়ামূর্তির গহ্বরের দিকে যাচ্ছে। আমি চিৎকার করলাম, অয়ন, নিজের নাম বল। এক মুহূর্তের জন্যে তার চোখে চেতনার ঝলক। সে কষ্ট করে বলল, অয়ন। ঠিক সেই মুহূর্তে আমি নিজের রক্ত দিয়ে মাটিতে দ্রুত একটি চিহ্ন আঁকলাম। হাতের তালুতে দাঁত বসিয়ে রক্ত বের করেছি। রক্তের সেই উষ্ণ রেখা মাটিতে ছোঁয়া মাত্র লাল আলো জ্বলে উঠল। গহ্বর এক মুহূর্তের জন্য থমকালো, ছায়ামূর্তি গর্জে উঠল। আমি গহ্বরের দিকে তাকে উচ্চ স্বরে বললাম, তোর স্থান এই মাটির নিচে, তুই অসম্পূর্ণ, তুই পূর্ণতা পাবি না। আকাশে আরেক দফা বজ্রপাত, রক্তের চিহ্ন থেকে আলো ছড়িয়ে বৃত্ত তৈরি করল। অয়নের শরীর ধীরে ধীরে নিচে নামতে লাগলো। ছায়ামূর্তির বুকের গহ্বর কেঁপে উঠছে, তার ভেতর যেন ফাটল ধরছে, গভীর অসহায় গর্জন। মাটি আবার ফেটে গেল, কিন্তু এইবার নিচের দিকে। এক অদৃশ্য টান ছায়ামূর্তিকে নিচে নামাতে শুরু করল। সে হাত ছুঁড়ে আকাশ আঁকড়াতে চাইল, কিন্তু আলো তাকে ঘিরে ফেলেছে। তার বিশাল অবয়ব কেঁপে উঠেছে, ধোঁয়ার স্তম্ভ ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। শেষবার সে আমার দিকে তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে ক্রোধ নয়, শূন্যতা। তারপরে একটা প্রচণ্ড শব্দ, মাটি বন্ধ হয়ে গেল, সব শান্ত, ঝড় থেমে গেছে। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে ধীরে ধীরে। অয়ন নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। আমি ধীরে তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। তার বুক তখন ওঠানামা করছে, স্বাভাবিক। দূরে ভাঙা মন্দিরের ধ্বংসস্তূপে চাঁদের আলো পড়ছে, সব কিছু যেন শেষ। কিন্তু কিন্তু মাটির খুব গভীর থেকে এক ক্ষীণ, প্রায় অশ্রুত শব্দ ভেসে এলো, যেন কেউ খুব ধীরে আবার আঘাত করল। মাটি আবার বন্ধ হয়ে গেছে, ঝড় থেমেছে। আকাশে মেঘ সরে চাঁদের আলো পড়েছে ভাঙা শিব মন্দিরের ধ্বংসস্তূপে। গ্রাম নিস্তব্ধ। অয়ন মাটিতে শুয়ে রয়েছে, তার বুক ওঠানামা করছে স্বাভাবিক ছন্দে। রামেশ্বরবাবু কাঁপা হাতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি উঠে দাঁড়ালাম। দেখে মনে হচ্ছে প্রকৃতি তার নিজের রূপে ফিরে এসেছে। ঠাকুরমশাই, একটা কথা তো এখনো পরিষ্কার হলো না। ঠাকুরমশাই গ্লাসটা নামিয়ে দিয়ে তার দিকে তাকালেন। আমিও সামনের দিকে ঝুঁকে এলাম। কিশোরী এবার সরাসরি প্রশ্ন করল, ওই সাধুটার আসল পরিচয় কি ছিল? আপনি নাম বললেন না, কিন্তু সে আসলে কে ছিল? সাধুর বেশই বা নিল কেন? আর এত বছর পরে হঠাৎ এই গ্রামেই বা কেন ফিরল? আর একটা কথা, আপনি বললেন সে আগেও এখানে এসেছিল, তাহলে গ্রামে কেউ তাকে চিনল না কেন? সে কি ইচ্ছে করেই অয়নকে বেছে নিয়েছিল, নাকি কাকতালীয়? তারানাথ কিছুক্ষণ চুপ রইলেন, চোখ যেন দূরে কোথাও আটকে গেল। তারপর ধীরে ধীরে বললেন,
যে নিজেকে সাধু বলে পরিচয় দিয়েছিল সে আসলেই সাধু ছিল না। তার নাম ছিল শশাঙ্ক ভট্টাচার্য। প্রায় 25 বছর আগে সে এই গ্রামেই এসেছিল। তখন সে ছিল এক তন্ত্র সাধনার ছাত্র, উচ্চাকাঙ্ক্ষী, ক্ষমতালোভী। শিব মন্দিরের নিচে বহু প্রাচীনকালের একটি আবাহন স্থল ছিল। গ্রামবাসীরা সেটা জানত না। মন্দিরটি স্থাপিত হয়েছিল আরও পুরনো একটা ধ্বংসাবশেষের ওপর। সেই স্থানে এক অর্ধ সমাপ্ত ক্রিয়া হয়েছিল 100 বছর আগে। এক তান্ত্রিক ক্ষুধিত ছায়াকে জাগাতে চেয়েছিল, কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণের মন্ত্র তার জানা ছিল না। আর তার ফল আধা জাগ্রত শক্তি, না পুরো মুক্ত, না পুরো বন্দী। শশাঙ্ক সেই ইতিহাস জানতে পারে পুরনো পুঁথি থেকে। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, শক্তিকে জাগিয়ে নিজের বশে আনা, গ্রামের উপর নয়, বৃহত্তর ক্ষমতার জন্যে। কিন্তু সমস্যা ছিল একটাই, এই শক্তিকে জাগাতে প্রয়োজন ছিল একটি জীবন্ত মাধ্যম, অদৃশ্য মানসিক ফাঁক এবং অম্লান বিশ্বাস। আর অয়ন ছিল সেই মাধ্যম, নিরীহ, সংবেদনশীল, ভিতরে প্রশ্নে ভরা। শশাঙ্ক জানত সরাসরি ক্রিয়া করলে সে নিজেই গ্রাসিত হবে। তাই সে বেছে নিল কৌশল, রুদ্রাক্ষ, মন্ত্রের প্রলোভন, শক্তি পাবে এই মিথ্যে আশ্বাস। সে অয়নের ভিতরে ধীরে ধীরে দরজা তৈরি করছিল। মন্দিরে যে চক্রচিহ্ন আমি দেখেছিলাম তা ছিল শেষ প্রস্তুতি। যেদিন আমি পৌঁছালাম সেই দিনই শেষ আবাহন সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কেন সে ব্যর্থ হলো জানো? কারণ শশাঙ্ক একটা জিনিস ভুল করেছিল। সে ভেবেছিল শক্তি বশ মানে, কিন্তু ক্ষুধিত ছায়া কোনো দাস নয়, সে কেবল ভক্ষণ করে। যেই মুহূর্তে সম্পূর্ণ জাগরণ ঘটল, সে প্রথমে তার আহ্বায়ককেই বিচার করল। এটাই চিরন্তন নিয়ম। অসম্পূর্ণ সাধনায় যে শক্তি জাগে সে সাধককে রক্ষা করে না। আমি জানতাম যে এই শক্তিকে হত্যা করা যায় না, শুধু পুনরায় বন্ধন করা যায়। তাই আমি তার কেন্দ্র খুঁজছিলাম, তার বুকের অন্ধকার গহ্বর। ওটাই ছিল সম্পূর্ণ আবাহনের ফাঁক, অসম্পূর্ণকে সম্পূর্ণ বন্ধনে রূপ দেওয়া। যেই মুহূর্তে আলোর বৃত্ত তৈরি করল, আবাহন সম্পূর্ণ হলো, কিন্তু মুক্তি নয়, বন্ধন সম্পূর্ণ হলো। সে ফিরে গেল মাটির নিচে, তবে এবারে কিন্তু শিকল শক্ত। গ্রামের পরবর্তী অবস্থা পরদিন ভোরে গ্রামবাসীরা দেখল শিব মন্দিরের চূড়া ধসে গেছে। মাটিতে বড় ফাটল, কিন্তু গভীর নয়। আকাশ স্বাভাবিক, বাতাস পরিষ্কার। অয়ন জেগে উঠল দুপুরের দিকে। তার চোখে সেই অদ্ভুত শূন্যতা আর নেই। সেসব মনে করতে পারে না, শুধু বলে, আমি একটা দীর্ঘ স্বপ্ন দেখছিলাম। রামেশ্বরবাবু কেঁদে ফেললেন। গ্রামে গুজব ছড়ালো বজ্রপাতে মন্দির ভেঙেছে। কেউ আসল ঘটনা জানল না, শুধু আমি জানি আর মাটি জানে। ভাঙা মন্দির, আমি একা দাঁড়িয়েছিলাম ধ্বংসস্তূপের সামনে। মাটির ফাটল যেখানে ছিল সেখানটা এখন সমান, কিন্তু আমি হাঁটু গেড়ে কান লাগিয়ে শুনলাম কিচ্ছু নেই, নিস্তব্ধ। আমি উঠে দাঁড়ালাম। হয়তো শেষ, বা হয়তো নয়। শেষ উপলব্ধি হল শশাঙ্কের ভুল ছিল তার অহংকার। শক্তি চাইলে তাকে মূল্য দিতে হয়। এই গ্রাম বহু বছর আগে সেই মূল্য দিয়েছিল, এক অসম্পূর্ণ ক্রিয়ায়। আজ সেই ঋণ শোধ হল, অন্তত আপাতত। শেষ মোচড় রাত, সব শান্ত। চাঁদের আলো মাটিতে পড়ছে। আমি গ্রাম ছাড়ার আগে শেষবারের মতো মন্দিরের ধ্বংসস্তূপের দিকে তাকালাম। হঠাৎ খুব ক্ষীণ একটা শব্দ।
আমি থামলাম। মাটি নড়ল না, বাতাসও না, আবার নীরবতা। আমি চোখ বন্ধ করে অনুভব করলাম শক্তি পুরোপুরি মৃত নয়, সে সুপ্ত, তবে এখন সে মুক্ত নয়। আমি ধীরে বললাম, এইবার ঘুম গভীর হোক। তারপরে চলে এলাম। শেষ হলো অনুর কলমে অভিশপ্ত রুদ্রাক্ষ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে বর্ণুক, ঋতম, সৌম্যজিৎ, সায়ম, জ্যোতির্ময়, সৌমিতা এবং সুরজিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্রতি সপ্তাহে অনু অডিও ফিল্মসে তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন।